আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। ওকে, সবাই একটু জয়েন করে ফেলো, আমরা শুরু করব আমাদের আজকের ক্লাস। খুবই গুরুত্বপূর্ণ টপিকের আজকের ক্লাস হতে যাচ্ছে। তো সব কিছু ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে কিনা এবং সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, ওকে, ভেরি গুড। তো আজকে আমরা আমাদের একটা গদ্য এবং একটা পদ্য নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। অ্যান্ড সেটা হচ্ছে আমাদের এই সোনার তরী কবিতাটা নিয়ে আমরা আলোচনা করব। ওকে, ওকে, সবাই একটু জয়েন করে ফেলো। হ্যাঁ, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আশা করি তোমরাও ভালো আছো। ভাই, আপনার ব্যাকরণ ক্লাস কবে থেকে? তোমাদের ওই যে কোর্সের আউটলাইন দেওয়া আছে, সেখানে লেখা থাকবে যে কোন দিন কোন টপিকের উপর ক্লাস হবে। ব্যাকরণে তো টপিক কম, ওই জন্য ফার্স্ট পেপারের টপিক অনেক বেশি, তো স্বাভাবিক যে ফার্স্ট পেপারে ক্লাসের সংখ্যা বেশি হবে। ঠিক আছে, ওকে। কবিতা কি মুখস্থ করা লাগবে? না, একেবারে ডিরেক্ট মুখস্থ করা লাগবে না, তবে এতটুকু কবিতা সম্পর্কে আইডিয়া থাকতে হবে যে একটা কবিতা পড়ার পর ওই কবিতার পরের লাইন কোনটা, আগের লাইন কোনটা, এটা যাতে ধরতে পারো। কবিতা মুখস্থ করা লাগবে না, তবে অতটুকু আইডিয়া থাকা লাগবে যে কবিতার আগের লাইন কোনটা, কবিতার পরের লাইন কোনটা। এটা জানলে এরকম টাইপের পরীক্ষাতে প্রশ্ন আসে, এই জন্য এটা আশা করি তোমাদের জন্য সহজ হবে। আচ্ছা, ফাইন। তো চলো আমরা তাহলে শুরু করি আমাদের আজকের ক্লাস। সো সবাইকে স্বাগত আমাদের আজকের ক্লাসে। আমরা আজকে সোনার তরী কবিতা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। খুবই চমৎকার একটা কবিতা, আমরা একটু পড়ব, কবিতা সম্পর্কে একটু বিস্তারিত জানার জন্য চেষ্টা করব। সো আমরা চলে যাচ্ছি আমাদের আজকের সরাসরি আমাদের যেই মূল আলোচনায়, আমরা সেইখানে আস্তে আস্তে করে আমরা যাই। ওকে, ওকে। তো চলো তাহলে আমরা শুরু করি। তো সোনার তরী কবিতা পড়তে গেলে প্রথমে আমাদেরকে বেসিক জিনিসগুলো মনে রাখতে হবে। আমাকে যদি বলা হয় যে ভাইয়া সোনার তরী কবিতার ইম্পর্টেন্ট একদম 3 স্টার যুক্ত ব্যাপার কোনগুলো, সো আমি বলবো এই চার্টটা থেকে বিগত সালে অনেকবার এমসিকিউ আসছে। অ্যান্ড এই চার্টটা জাস্ট তুমি একবার দেখে বলো যে এই চার্টটা যদি ক্লিয়ার থাকে বা এই চার্টটা সম্পর্কে তোমার যদি আইডিয়া থাকে, তাহলে বলো তো কবিতাটা অনেক ইজি না? আমরা জানি আমাদের এই যে সোনার তরী কবিতা, এটা একটা রূপক কবিতা। হ্যাঁ, রূপক কবিতা কি? রূপক কবিতা হচ্ছে যেখানে লেখক বলতেছে একটা জিনিস, কিন্তু এইটার আলাদা আরেকটা অর্থ আছে, অর্থাৎ যেটাকে আমরা বলতে পারি দুই ধরনের অর্থ। সো একটা হচ্ছে আক্ষরিক অর্থ, একটা হচ্ছে আক্ষরিক অর্থ। যেমন দেখো, আক্ষরিক অর্থ, এই আক্ষরিক অর্থটা কি? যেটা স্বাভাবিক অর্থ। সে ধরো কৃষক মানে কি? কৃষক মানে আমরা বুঝি যে চাষ করে তাকে কৃষক বলে, তাহলে যে চাষ করে এই কৃষকের, এটা হচ্ছে আক্ষরিক অর্থ। কিন্তু দেখো, এই কৃষক বলতে কবিতা আসলে বোঝানো হচ্ছে শিল্প স্রষ্টা কবিকে বোঝানো হচ্ছে। তাহলে এই কবিতায় কৃষক বলতে কবি নিজেকে বুঝিয়েছেন। কাকে বুঝিয়েছেন বলো তো ভাইয়া? কবি নিজেকে বুঝিয়েছেন। আচ্ছা, আর মাঝি বলতে কি বুঝিয়েছেন? মাঝি বলতে বুঝিয়েছেন মহাকালকে। মাঝি বলতে কি বুঝিয়েছেন? মহাকালকে। খুবই ইম্পর্টেন্ট। তাহলে সোনার তরী কবিতায় কৃষক বলতে সাধারণ অর্থে আমরা বুঝি যে চাষ করে তাকে কৃষক বলে। ঠিক আছে, যে চাষ করে তাকে কি বলে? তাকে কৃষক বলে। এতটুকু পর্যন্ত আমরা জানি। এখন ভাইয়া খেয়াল করে দেখো, মাঝি মানে কি? যে নৌকা চালায়, এটা আমরা জানি। কিন্তু এখানে বলতেছে যে কবিতায় যে অর্থে ব্যবহৃত হয়েছে,
তাহলে কবিতায় মূলত মহাকালকে বুঝিয়েছেন, মাঝি বলতে মহাকালকে বুঝিয়েছেন। আর সোনার ধান মানে কি? কবির সৃষ্টি সম্ভার, অর্থাৎ আরো যদি সহজে বলি, কবির যে সাহিত্য কর্ম, এই সাহিত্য কর্মগুলোকেই বলা হয়েছে কি? সোনার ধান। তাহলে কবির সাহিত্য কর্মকেই বলা হয়েছে সোনার ধান। ওকে, আচ্ছা, এরপর আসো সোনার তরী। তরী শব্দের অর্থ কি? তরী শব্দের অর্থ হচ্ছে নৌকা। এখন আক্ষরিক অর্থে সোনার তরী দ্বারা কি বুঝায় বলো তো? যে আমরা একটা নৌকাকে কল্পনা করব, এমন একটা নৌকা যেই নৌকাটা স্বর্ণ দিয়ে তৈরি, অর্থাৎ যেই নৌকাটা সোনা দিয়ে তৈরি। কিন্তু ভাবার্থ হচ্ছে, সোনার তরী কবিতার ভাবার্থ হচ্ছে চিরায়ত শিল্প লোক। সোনার তরী কবিতায় সোনার তরী দ্বারা বোঝায় চিরায়ত শিল্প লোক। আর মেঘ বলতে বোঝানো হচ্ছে প্রতিকূলতার প্রতীক, অর্থাৎ খুব খারাপ সময়, সেই অবস্থাকে মেঘ দ্বারা বোঝানো হচ্ছে। ছোট ক্ষেত দ্বারা বোঝানো হচ্ছে মানুষের জীবনের পরিধি। আবার বলছি, তুমি এই জিনিসগুলো তোমাকে কেউ পড়াবে না, তুমি এই জিনিসগুলো কোথাও পাবে না। ওকে, আমি প্রত্যেকটা জিনিস খুব সহজ করে বোঝানোর জন্য তোমাদের জন্য সবকিছু রেডি করে রেখেছি। ওকে, আচ্ছা, তাহলে দেখো তো যে ছোট ক্ষেত বলতে বোঝানো হচ্ছে কি? মানুষের জীবনের পরিধি। আর বাঁকা জল দ্বারা বোঝানো হচ্ছে অনন্ত কালস্রোতের প্রতীক। ওকে, আর কুল দ্বারা বোঝানো হচ্ছে ইহজগৎ। এখন আমি তোমাদেরকে একটু 1 মিনিট একটু সময় দিই, 60 সেকেন্ড। এই 60 সেকেন্ড তোমরা একটু দেখো যে কোনটার মানে কি, অর্থাৎ কবিতায় কোনটা দ্বারা কি বোঝাচ্ছেন, এটা একটু ভালো করে পড়ো, দেন আমরা সামনে আগাবো। ওকে, সো এইটা একটু ভালো করে সবাই প্লিজ একটু ভালো করে পড়ো, তারপর হচ্ছে আমরা একটু সামনে আগাইতে পারবো। বুঝছো? ওকে, বুঝতে পেরেছো? আমার কথা বুঝলে তাহলে আমাকে বলবা, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। ওকে, আচ্ছা, তো আমি একটু সময়, বইতে আছে না? না, বইতে এইভাবে নাই, মানে কোনটা দ্বারা লেখক কি বুঝায় এটা তোমার মূল বইতে নাই। এর আগে কয়টা স্লাইড হয়েছে? এটাই প্রথম স্লাইড। তো আমি একটু সময় দিচ্ছি যে সোনার তরী কবিতায় কোনটা দ্বারা কোনটাকে বোঝাচ্ছে, এটা 1 মিনিট একটু পড়ো, পরে কমেন্টে লিখো ডান, তাহলে আমি বুঝতে পারবো। দ্রুত। এটা প্রথম স্লাইড, হ্যাঁ, এটা প্রথম স্লাইড, সমস্যা নাই। এখানে বুঝাচ্ছি যে সোনার তরী কবিতায় কোন শব্দটা দ্বারা কি বোঝানো হয়েছে ওইটা। একটু পরেই আমরা কবিতা পড়ব। খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু একটা এমসিকিউ পরীক্ষা প্রশ্ন আসবে। হ্যাঁ, আচ্ছা ফাইন, এবার আসো আমরা কবিতাটা পড়ব। অ্যান্ড কবিতাটা পড়ার আগে আমাদেরকে কিছু বিষয় সম্পর্কে আমাদেরকে একটু জানতে হবে, আমরা সেই জিনিসগুলো একটু জানবো, ঠিক আছে? আচ্ছা, তা একটু খেয়াল করে দেখো, এখানে আমি ওইটাই চিন্তা করতেছি যে আসলে ওকে, এখান থেকে আমরা পড়ব। তো দেখো একটু ভালো করে খেয়াল করো, দেখো আমরা প্রত্যেকেই, আচ্ছা বলো তো, তোমার লাস্ট কবে তোমার মৃত্যুর কথা মনে পড়ছে? আমরা তো মরে যাবো, তাই না? তুমিও মরে যাবা, কেউই থাকবে না, আমাদের বাবা মা, আত্মীয় স্বজন, জামাই বউ, যত মানুষ আছে দুনিয়াতে কেউই চিরস্থায়ীভাবে থাকবে না। এখন আমাদের লাস্ট কবে নিজের মৃত্যুর কথা মনে পড়ছে, যে আমি তো মারা যাব, এটা কবে মনে পড়ছে? আমরা তো এত আনন্দ, এত চিলের মধ্যে থাকি যে আমাদের মৃত্যুর কথা আমাদের মনেই পড়ে না, তাই না? দেখো, এই যে আমরা পড়াশোনা করতেছি, আমাদের কেরিয়ার, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের চাকরি, আমাদের দায়িত্ব, এই সব কিছুকে রেখে একটা সময় আমরা পৃথিবী থেকে চলে যাব, এটা মীমাংসিত সত্য। দুনিয়াতে এমন একটা মানুষও এখন পর্যন্ত আসে নাই যে মরবে না। কেউ একটু কম সময় পায়, কেউ একটু বেশি সময় পায়, বাট আলটিমেট আমরা সবাই মরে যাই। দুনিয়ার মহামানব থেকে শুরু করে একেবারে সবচেয়ে ধনী লোকটা এবং সবচেয়ে দরিদ্র লোকটা
যে দিনে 3 বেলা 1 বেলাও ঠিক মতো খাইতে পারে না, ফুটপাতে ঘুমায়, সেও মারা যাবে। আর যার কোটি 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 টাকা, যে দুনিয়ার অর্ধেক কিনে ফেলতে পারবে, সেই মানুষটাও পৃথিবী থেকে চলে যাবে। সুতরাং মানুষ আমরা জাতে আলাদা, মানুষ আমরা গায়ের রঙে আলাদা, মানুষ আমরা জ্ঞানে গরিমায় আলাদা, কিন্তু মানুষ, সকল মানুষের গন্তব্যস্থল এক জায়গায়, আমরা পৃথিবী থেকে চলে যাব। আর স্রষ্টার কাছে আমাদের আলাদা কোনো আইডেন্টিটি নাই। আমার অনেক টাকা আছে, এই জন্য স্রষ্টা আমাকে বেশি মূল্যায়ন করবে। আমার অনেক জ্ঞান আছে, এই জন্য স্রষ্টা আমাদেরকে বেশি মূল্যায়ন করবে। আর যার নাই তাকে কম মূল্যায়ন করবে, এরকম না। সো স্রষ্টার কাছে আমরা সবাই সমান। তো এখন আমরা যেখানে ছিলাম, কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার মৃত্যুর আগে তিনি কল্পনা করতেছেন যে এমন একটা সময়, তিনি চিন্তা করতেছেন, তিনি কত সাহিত্য লিখেছেন, কবিগুরুর ছোট গল্প, নাটক, উপন্যাস, হ্যাঁ, কাব্যগ্রন্থ, কবিতা, এত কিছু রেখে তিনি পৃথিবী থেকে একটা সময় চলে যাবেন। তিনি ভাবছেন যে আমি যদি চলে যাই, আমার এত এত সাহিত্যকর্ম, এই সাহিত্যকর্মগুলো কোথায় যাবে? কার কাছে এই সাহিত্যকর্মের ভার আমি দিয়ে যাব? আমি তো পৃথিবী থেকে চলে যাব, একটা প্রজন্ম আমাকে মনে রাখবে। তুমি খেয়াল করে দেখো তো, তোমরা অনেকেই আমার সাথে একমত হবা, তোমার দাদাকে অনেকেই দাদা দাদির মৃত্যু দেখেছ, তাই না? বা দাদা দাদির বাপেরও, মানে দাদা দাদির বাপরে কেউ স্বাভাবিক দেখে নাই হয়তো, বাট দাদা দাদির মৃত্যু অনেকেই দেখছো, অনেকেই বাবা মায়ের মৃত্যু দেখছো। যখন দাদা দাদি মারা যায়, বা বাবা মা যখন কারো যদি মারা যায়, হ্যাঁ, অনেকের আছে আলহামদুলিল্লাহ দাদা দাদি, মা বাবা বা নানা নানি, অনেকে আছে যারা মারা গেছে। দেখো, প্রথম অনেক দিন, প্রথম 1 সপ্তাহ 15 দিন আমাদের মধ্যে আমরা খুব আবেগপ্রবণ, তাদের স্মৃতি আমরা ভুলে থাকতে পারি না। কিন্তু দেখো, সময়ের সাথে সাথে আজকে কিন্তু আমরা এসে ঠিকই তাদেরকে ভুলে গেছি। সেই সময় আমার প্রতি 24 ঘন্টায় তাদের কথা মনে পড়তো, আমার বাবা মার কথা, আমার দাদা দাদির কথা, নানা নানির কথা, বা আমার কোনো ভাই বোন যেই মারা গেছে। কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে আমরা কিন্তু তাদের স্মৃতি ভুলে গেছি। এই জন্য দুনিয়াতে আসলে কেউ কারোর জন্য মরে যায় এরকমটা হয় না। একটা সময় গিয়ে আমাদের স্মৃতির উপর ধুলো পড়ে যায়, অ্যান্ড আমরা আস্তে আস্তে স্মৃতিগুলো ভুলতে থাকি। এটাই তো বাস্তবতা, তাই না? এখন যেখানে ছিলাম, তো কবিগুরু সেই চিন্তাটাই করলেন যে আমি যদি মারা যাই, আমার এত এত সাহিত্যকর্ম, এই সাহিত্যকর্মগুলো, এগুলো কি আস্তে আস্তে পৃথিবী থেকে হারিয়ে যাবে? মানব সমাজের মধ্যে আমার এই সাহিত্যকর্মগুলো কি থাকবে? তখন কবি তার এই সাহিত্যকর্মকে, কবি তার সাহিত্য সম্ভারকে একটা ফসলের সাথে তুলনা করেছেন। কিসের সাথে বলো তো? একটা ফসলের সাথে তুলনা করেছেন। কৃষক যেমন ফসল ফলায়, তেমনি কবি তার এই সাহিত্যকর্মগুলো একটা ফসলের সাথে তুলনা করেছেন, যেখানে কবি নিজেই কৃষক এবং কবি নিজেই সেই ফসলগুলো কি করেছেন? তৈরি করেছেন। কবিগুরু সেই ফসলগুলো তৈরি করেছেন। তিনি একটা মাঝির অপেক্ষা করতেছেন, তখন প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে সেই মাঝি আসবে এবং তার এই যে সোনার ধানগুলো আছে, তার যে সাহিত্যকর্মগুলো আছে, সেগুলোর দায়িত্ব নিবে এবং তিনি একটু নিশ্চিন্ত হবেন। তো এই জন্য কবিতাটা লেখা হয়েছে। মনে রাখবা, কবিতাটা সোনার তরী কবিতার কাব্যগ্রন্থের অন্তর্গত। যেটা কবিতার নাম সেটাই কাব্যগ্রন্থের নাম, এবং এটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। পরীক্ষাতে প্রশ্ন আসবে, এটি কোন ছন্দে রচিত? উত্তর হচ্ছে এটা হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। ফাইন, চলো আমরা শুরু করি আমাদের কবিতা পাঠ। গগনে গগনে গরজে মেঘ ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরো ধারা খর পরশা। কাটিতে কাটিতে দান এলো বর্ষা। তো দেখো, আমরা একটু দেখি। গগন মানে হচ্ছে আকাশ। গগন মানে কি বলো? আকাশ। আচ্ছা, গরজে মানে কি? গর্জে উঠে, ঘন মেঘ। তাহলে দেখো, আকাশে গর্জন করে কে? আকাশে গর্জন করে মেঘ। গণ বর্ষা, গণ শব্দের এই অর্থ হচ্ছে তুমুল বর্ষা। তুমুল বর্ষাকে বুঝাতে এটা বোঝানো হয়েছে। বা একেবারে কালো রং, মানে প্রকৃতি একেবারে কালো রঙে ছেয়ে গেছে। তাহলে দেখো, আকাশে মেঘ গর্জন করতেছে, হ্যাঁ, কখন? তুমুল বর্ষার মধ্যে। আমরা দেখি যখন বৃষ্টি হয় বর্ষাকালে, আকাশে ঘুম ঘুম করে কি হয়? গম গম একটা বৃষ্টি, একটা মেঘের একটা আওয়াজ হয়। তো এরকম আকাশে মেঘ গর্জন করতেছে। কুলে একা বসে আছি নাহি ভরসা। অর্থাৎ এই কুলে একা বসে আছে কে? কৃষক কুলে একা বসে আছে, অর্থাৎ আমাদের লেখক কুলে একা বসে আছে। লেখক কোনো ভরসা পাচ্ছেন না। এখন পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে, এই ভরসাটা লেখক কিসের জন্য পাচ্ছেন না? লেখক ভরসা পাচ্ছেন না বৃষ্টি কখন চলে আসে, বৃষ্টির ভরসা লেখক পাচ্ছেন না, যে কখন বৃষ্টি চলে আসে।
বৃষ্টি চলে এলে কি হবে? বৃষ্টি চলে এলে ওই যে লেখকের যে সাহিত্য, লেখকের যে সোনার ধান, এগুলো কি হয়ে যাবে? ফসলগুলো নষ্ট হয়ে যাবে। রাশি রাশি ভাড়া ভাড়া, তাহলে রাশি রাশি দ্বারা কি বোঝাচ্ছে? রাশি রাশি দ্বারা বোঝাচ্ছে যে ধানের যে আধিক্য বোঝাচ্ছে, মানে অনেক বেশি ধান লেখক পেয়েছে, এই জন্য লেখক বলেছে আধিক্য বোঝাতে এটা ব্যবহার করা হয়েছে। রাশি রাশি ভাড়া ভাড়া, এই ভাড়া ভাড়া মানে কি? ভাড়া ভাড়া বলতে বোঝায় ধানের আটি, ঠিক আছে? ধানের আটি বা ধান রাখার পাত্র আমরা যদি বলি, বা ধান রাখার পাত্র, অর্থাৎ ব্যাপক ফসল এইবার লেখক পেয়েছে। সেটা কেমন? সেটা রাশি রাশি, সেটা ভাড়া ভাড়া। ধান কাটা হলো সারা, সারা শব্দের অর্থ কি? সারা শব্দের অর্থ হচ্ছে শেষ, তাহলে ধান কাটা লেখকের শেষ। ওকে, তাহলে কবিতাটা যখন লিখতেছে তখন কিন্তু লেখকের ধান কাটা শেষ, এর পরবর্তী সময় লেখক লিখতেছে। ভরা নদী ক্ষুরো ধারা খর পরশা, অর্থাৎ নদীর যে স্রোত, সেই স্রোতগুলো হচ্ছে খুরের মতো ধারালো, খুরের মতো ধারালো, খুরের মতো কি? খুরের মতো ধারালো, বুঝছো? খুরের মতো কি? ধারালো। অর্থাৎ নদীর স্রোতে কেউ যদি দেখো, নদীর স্রোত খুব ধারালো টাইপের হয়, তো এই স্রোতকে বলতেছে খুরের মতো ধারালো, খর বর্ষা, অর্থাৎ ধারালো বর্ষার মতো। ধারালো কি? বর্ষার মতো। এই বর্ষা মানে কি? ওই যে তোমার ঋতু না, হ্যাঁ। কাঠিতে কাঠিতে ধান এলো বর্ষা, অর্থাৎ এইবার কাঠিতে কাঠিতে লেখক ধান পেয়েছে। তাহলে দেখো আমরা একটু দেখি, রাশি রাশি মানে কি? অজস্র বা প্রচুর। ভাড়া ভাড়া মানে কি? ধান রাখার পাত্র বা ধানের আটি। আর সারা শব্দের অর্থ হচ্ছে শেষ। ক্ষুরধারা দ্বারা বোঝায় খুরের মতো ধারালো স্রোত, অর্থাৎ ক্ষুরধারা কাকে মডিফাই করার জন্য বসছে? উত্তর হচ্ছে স্রোতকে। ওকে, তাহলে স্রোত হচ্ছে কেমন বলতো? খুরের মতো ধারালো। আর খর বর্ষা বলতে বোঝানো হচ্ছে ধারালো বর্ষার মতো, ধারালো বর্ষার মতো। তাহলে আসো আমরা আরেকবার একটু দেখি, খেয়াল করে দেখো যে গগনে গরজে মেঘ, গগন শব্দের অর্থ হচ্ছে আকাশ, আকাশে মেঘ গর্জন করে তুমুল বর্ষার মধ্যে। আর নদীর কূলে, এই কূল দ্বারা বোঝানো হচ্ছে নদীর কূল। ওকে, নদীর একটা কিনারায়, নদীর কিনারায়, ঠিক আছে, নদীর কিনারায় লেখক বা কৃষক একা বসে আছেন, তিনি কোনো ভরসা পাচ্ছেন না কখন বৃষ্টি চলে আসে, এবং তিনি রাশি রাশি ভাড়া ভাড়া, অর্থাৎ অনেক পরিমাণে ধান পেয়েছেন, অনেক পরিমাণে ধানের পাত্র পেয়েছেন বা ধানের আটি পেয়েছেন। ধান কাটা হলো সারা, অর্থাৎ ধান কাটা শেষ হয়ে গেছে। ভরা নদী ক্ষুরো ধারা, অর্থাৎ নদীর স্রোতগুলো হচ্ছে খুরের মতো ধারালো, খর বর্ষা এবং বর্ষার মতো। কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। ওকে, তাহলে হোপফুলি আমরা এই অংশটা বুঝতে পারছি। আমাকে একটু বলো তো, এই প্যারাটাকে বুঝাইতে পারছি তোমাদেরকে? আচ্ছা, এখন এইটা যদি বুঝো তাহলে আমাকে বলো তো, যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে সোনার তরী কবিতায় প্রকৃতির কোন ঋতুর কথা উল্লেখ আছে, বলো তো কোন ঋতুর বৈশিষ্ট্য ধারণ করে? সোনার তরী কবিতা কোন ঋতুর বৈশিষ্ট্য ধারণ করে? সোনার তরী কবিতা কোন ঋতুর বৈশিষ্ট্য ধারণ করে? সোনার তরী কবিতা কোন ঋতুর বৈশিষ্ট্য ধারণ করে বলো তো? সোনার তরী কবিতায় কোন ঋতুর বৈশিষ্ট্য ধারণ করে? পারবা? গুড। তাহলে কোন ঋতুর বৈশিষ্ট্য ধারণ করে? উত্তর হচ্ছে বর্ষা ঋতুর বৈশিষ্ট্য ধারণ করে। ওকে, বর্ষা ঋতুর বৈশিষ্ট্য এখানে পাওয়া যায়। এরপর বলছে একখানি ছোট ক্ষেত আমি একলা, অর্থাৎ লেখক এই লাইনটা দ্বারা লেখকের একাকিত্ব ফুটে উঠেছে। হ্যাঁ, পরীক্ষাতে প্রশ্ন আসে একটা লাইন দিয়ে বলবে যে এটা তারা কি বোঝাচ্ছে? একাকিত্ব। অর্থাৎ লেখক বলছে একখানি ছোট ক্ষেত, অর্থাৎ লেখক একটা ছোট ক্ষেতের মধ্যে আছে। এই ছোট ক্ষেত বলতে বুঝি, আমরা একটু আগেই দেখেছি, মনে আছে ছোট ক্ষেত মানে কি? ছোট ক্ষেত মানে হচ্ছে জীবনের পরিধি, জীবনের পরিধি। আমাদের যে জীবনের পরিধি, এই পরিধিটা খুবই সামান্য। আমরা হয়তো বাঁচবো 60 বছর, 70 বছর, 55 বছর, 40 বছর, এই যে সামান্য সময় আমরা বাঁচি, এটা খুবই সামান্য সময়। অনন্তকাল আমরা মৃত্যুর পরবর্তীতে আমরা সময় পাবো। এই দুনিয়ার সময়টা আমাদের কাছে খুবই সামান্য। তো লেখক বলছেন, লেখক একটা ছোট একটা ক্ষেতের মধ্যে বসে আছেন, হ্যাঁ, এবং একলা, খুবই একলা। লেখকের একাকিত্ব ফুটে উঠেছে এখানে, মানে আমাদের সংকীর্ণ যে জীবন সেটাকে বোঝানো হয়েছে। চারিদিকে বাঁকা জল, বাঁকা জল দ্বারা বোঝায় প্রতিকূল অবস্থা বা খারাপ অবস্থা। বাঁকা জল দ্বারা কি বোঝায়? খারাপ অবস্থা। অর্থাৎ চারদিকে খারাপ অবস্থা কি করতেছে? বিরাজ করতেছে। চারদিকে বাঁকা জল করিছে খেলা, অর্থাৎ লেখকের চারদিকে বাঁকা জল খেলা করতেছে, অর্থাৎ খুবই অস্বাভাবিক বা খুবই প্রতিকূল পরিবেশ কি করতেছে? বিরাজ করতেছে। পরপারে দেখি একা, তখন লেখক এই পারে বসে আছেন, আর ওই পারে পরপারে লেখক একটা দেখতেছেন, একটা আঁকা ছবি দেখতেছেন, একটা আঁকা ছবির মতো দেখতেছেন। এবং সেটা কেমন? তরু ছায়া মসি মাখা। তরু তো বুঝো, তরু মানে কি? গাছ, অর্থাৎ গাছের ছায়া যুক্ত। মসি মানে হচ্ছে এই যে মসি মাখা, এখানে মাখা হবে, হ্যাঁ, মসি মাখা। তো মসি মানে কি? মসি হচ্ছে তোমার কালো রং। মসি দ্বারা বোঝায় কাকে? এখানে কালো রংকে বোঝানো হয়েছে। অর্থাৎ লেখক এই পারে বসে আছেন, আর ওই পারে লেখক একটা ছবি, একটা আঁকা ছবির মতো
একটা গ্রাম দেখতেছেন, যেই গ্রামটা গাছের ছায়ায় একেবারে কালো হয়ে আছে, গাছের ছায়ায় কি হয়ে আছে, কালো হয়ে আছে, এবং গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, অর্থাৎ সেই গ্রামটা ছিল একেবারে মেঘে ঢাকা পরিপূর্ণ ছিল গ্রামটা, মেঘে একেবারে গ্রামটাকে ঢেকে আছে। মেঘ হলে দেখবা যে কালো হয়ে যায়, তাই না? তো এরকম মেঘটা কি হয়ে গেছে, গ্রামটাকে ঢেকে রয়েছে। এবং কখন সেই দৃশ্যটা কবি দেখেছেন, প্রভাত বেলা, অর্থাৎ সকালে কবি সেই দৃশ্যটা খেয়াল করেছেন। তাহলে গ্রামের সকালের দৃশ্য বর্ণনা করা হয়েছে। লেখক একটা আঁকা ছবির মতো একটা গ্রাম দেখতেছেন, যেখানে তরু ছায়া মসি মাখা মানে কি, যে গাছের ছায়ায় একেবারে কালো হয়ে আছে, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, অর্থাৎ সকাল বেলায় সেই গ্রামটা একেবারে কি হয়ে আছে, কালো হয়ে আছে। ওকে, তো এখানে দেখো বাঁকা জল মানে হচ্ছে খারাপ অবস্থা। বাঁকা জল দ্বারা বোঝায় সাধারণত উত্তাল ঢেউগুলো, এগুলোকে বলে বাঁকা জল, অর্থাৎ বোঝাচ্ছে যে প্রতিকূল অবস্থা। ওকে, আচ্ছা, এরপর দেখো এই পারে তো ছোট ক্ষেত, আমি একলা, আর লেখক এই পারে একটা ছোট ক্ষেতের মধ্যে লেখক একলা বসে আছেন। তো এখানে ওপার বলতে বোঝানো হচ্ছে আসলে মূলত এই যে ওপারেতে, হ্যাঁ, পরপারে দেখি এই পরপার দ্বারা বোঝানো হচ্ছে মৃত্যুর পরবর্তী যে সময়, সেই সময়টা কবি উপলব্ধি করতেছেন, অর্থাৎ মৃত্যুর পরবর্তী সময়টা বোঝাতে পরপারে কবি ব্যবহার করেছেন। আচ্ছা, আমাকে বলো তো এই প্যারাটা কি বোঝা গেছে, বলো তো, বুঝছো কবিতাটা কি বোঝা গেছে? আমি প্রত্যেকটা লাইন তোমাদেরকে বুঝাচ্ছি। তরু ছায়া মসি মাখা, মসি মানে হচ্ছে কালি, অন্ধকার মানে কালো রং, অর্থাৎ গ্রামটা ছায়ায় একেবারে অন্ধকার হয়ে আছে। ওকে, আচ্ছা, তো এখানে দেখো ছোট ক্ষেত বলতে কবিতায় মানুষের জীবনের পরিধিকে বোঝানো হয়েছে। আমি দ্বারা সাধারণত কৃষক বা প্রতীকী অর্থে শিল্প স্রষ্টা কবিকে বোঝানো হয়েছে। আমি একলা দ্বারা বোঝানো হচ্ছে কি, লেখকের নিঃসঙ্গতা। বাঁকা জল দ্বারা বোঝানো হচ্ছে ঘূর্ণায়মান স্রোত। এগুলো তো আমরা পড়লাম। এরপর বলছে তখন লেখক দেখলো যে গান গেয়ে তরিবে, তরি মানে হচ্ছে কি, তরি মানে হচ্ছে নৌকা, তরি মানে কি বলো তো, তরি মানে হচ্ছে নৌকা। গান গেয়ে তরিবে কে আসে পারে, অর্থাৎ লেখক তখন খেয়াল করে দেখলো যে লেখক যেই পারে আছে, এখানে একটা ছোট ক্ষেতের মধ্যে লেখক আছে, কেউ একজন মনে হচ্ছে গান গেয়ে গেয়ে আসতেছে, তরিবে অর্থাৎ নৌকা বেয়ে কোনো এক মাঝি গান গেয়ে আসতেছে। গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে, অর্থাৎ যে গান গেয়ে নৌকা বেয়ে যে আসতেছে তাকে দেখে আমার মনে হচ্ছে আমি তাকে চিনি। এখন বলো তো এই উহারে সর্বনামটি কাকে বুঝাতে ব্যবহার করা হয়েছে বলো তো? উহারে, অর্থাৎ গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। এখন প্রশ্ন হচ্ছে কাকে লেখক চিনে বলতেছে? উত্তর হচ্ছে মাঝিকে। এই উহারে দ্বারা কাকে বুঝিয়েছে বলতো? মাঝিকে বুঝিয়েছে, রাইট? কাকে বুঝিয়েছে? মাঝিকে বুঝিয়েছে। এরপর হচ্ছে ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি যায়। একেবারে ভরা পালের সাথে সে কি করতেছে? চলে যাচ্ছে। মাঝি কোনো দিকে এদিক সেদিক তাকাচ্ছে না, অর্থাৎ এই লাইনটা দ্বারা বোঝাচ্ছে যে মাঝির কোথাও কোনো নির্লিপ্ত মাঝি, মানে যার কোথাও কোনো সংযোগ নাই, লিপ্ত না, নির্লিপ্ত মাঝি। আর যখন মাঝি চলে যাচ্ছে তখন ঢেউগুলো নিরুপায় ভাঙে দুধারে। তোমরা কেউ নৌকাতে উঠলা দেখবা, নৌকা যখন যায় তখন নৌকার দুই ধারে এরকম ঢেউ ভাঙে। তো মাঝি যখন চলে যাচ্ছে তখন দেখলো যে ঢেউগুলো একেবারে নিরুপায় হয়ে দুই ধারে এরকম ভাঙতেছে, দেখে যেন মনে হয় চিনি উহারে। তাহলে বুঝতে পারতেছে, আবার বলতেছে যে আমার ওই মাঝিকে আমার পরিচিত মনে হচ্ছে আমি মাঝিকে চিনি। এরপর লেখক মাঝিকে সম্বোধন করেছে, ওগো তুমি কোথা যাও। আচ্ছা বলো তো, এই ওগো গত ক্লাসে পড়েছিলাম যে ওগো এটা কোন পদ বলো? এটা যদি ব্যাকরণিক শব্দশ্রেণী নির্ণয় করতে বলো তাহলে এটা কি হবে বলো তো? ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, অর্থাৎ বলতেছে যে মাঝি তুমি কোথায় যাও। ওগো মাঝি, এই ওগো তারা কাকে বুঝাইছে? মাঝিকে বুঝাইছে। আর ওগো এটা হচ্ছে কি সম্বোধন, আবেগ। তাহলে ওগো দ্বারা কাকে বুঝাচ্ছে বলতো? ওগো দ্বারা মাঝিকে বুঝিয়েছে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, এখানে বিদেশ দ্বারা কি দেশের বাইরে বুঝাইছে? না, অর্থাৎ এখানে বিদেশ দ্বারা বুঝিয়েছে অপরিচিত স্থানে, অর্থাৎ কোন অপরিচিত স্থানের উদ্দেশ্যে তুমি যাত্রা শুরু করেছো। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, তুমি কোন অপরিচিত গন্তব্যের দিকে তুমি যাচ্ছ, এগিয়ে যাচ্ছ, আমাকে বলো। বারেক ভিড়াও তরি কুলেতে এসে, বারেক এই লাইনটার মানেটা একটু বুঝো। দেখো ধরো আমি বললাম 1 + বার, তাই না? 1 + বার তাহলে কি দাঁড়ালো? একবার। 1 + বার তাহলে কি দাঁড়ালো? একবার। এবার বারকে আমি যদি প্রথমে আনি, বার যোগ 1, ঠিক আছে?
তাহলে এইটাকে আমরা একসাথে লিখতে পারি বারেক। তাহলে বার যোগ এক বারেক। তাহলে বুঝছো এই বারেক শব্দের অর্থটা কি? তাহলে বারেক শব্দের অর্থ হচ্ছে একবার। বারেক শব্দের অর্থ হচ্ছে কি? একটি বার। ওকে, তো বলছে যে বারেক ভেরাও তরি কুলেতে এসে, অর্থাৎ মাঝি তুমি একটি বার তোমার নৌকাটাকে ভেরাও কুলেতে এসে, অর্থাৎ নদীর কিনারায় এসে তুমি তোমার নৌকাটাকে একটু নদীর কিনারায় এসে ভেরাও, আটকাও। যেও যেথা যেতে চাও, অর্থাৎ যেও যেথা যেতে চাও, যেখানে তুমি যেতে চাও সমস্যা নাই। যেও যেথা যেতে চাও, যেখানে ইচ্ছা তুমি সেখানে যেতে পারো, সমস্যা নাই। যারে খুশি তারে দাও, অর্থাৎ তুমি তোমার এই নৌকাতে তুমি যারে খুশি তুমি তার স্থান দাও, কোনো সমস্যা নাই। শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, ক্ষণিক দ্বারা বুঝায় একটু, অর্থাৎ তুমি যারে ইচ্ছা তারে নিতে পারো, কোনো সমস্যা নাই। শুধু তুমি একটু হেসে নিয়ে যাও আমার সোনার ধান কুলেতে এসে, অর্থাৎ এই যে আমার যে সোনার ধানগুলো, অর্থাৎ আমার সাহিত্যকর্ম, আমার এই সোনার ধানগুলো একটু সামান্য একটু হেসে তুমি তোমার নৌকাতে তোলো। তাহলে এই প্যারাটা আবার বলতেছি, কবি মাঝিকে বলতেছেন, মাঝি ওগো মাঝি তুমি কোথায় যাও, কোন অপরিচিত স্থান বা বিদেশে তুমি চলে যাচ্ছ। বারেকে ভেরাও তরি কুলেতে এসে, একটি বার তুমি নদীর কিনারায় এসে তোমার এই নৌকাটাকে ভেরাও। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে। তুমি যেখানে ইচ্ছে সেখানে যাও, যারে খুশি তুমি তারে দাও, তুমি শুধু একটু হেসে নিয়ে যাও আমারই সোনার ধান কুলেতে এসে, অর্থাৎ আমার এই সোনার ধানগুলো কুলেতে এসে তুমি নিয়ে যাও। আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? বলো তো, বুঝছো আমি কি বুঝাইতে পারছি? ওকে, এর বলছে যত চাও তত লাও তরণী পরে। এটা আমি একবার কলেজে পড়াচ্ছিলাম, তো পোলারে বললাম যে মানে ওরা বলছে সোনাতরী কবিতা পড়ার জন্য, তো পড়তেছে যত চাও তত লাও তরুণীর উপরে, ও পড়তেছে তরুণীর উপরে। এখন যদি পরে তরুণীরে যদি পরে যে তরুণীর উপরে, হ্যাঁ, তাহলে কেমন কেমন হয় বলো? তরুণীর উপরে যত চাও তত লাও, এটা কি হয়? না। তো এটা হচ্ছে তরণী। তরণী বলতে বোঝায় কাকে? নৌকাকে। আর এই যে এখানে দেখো একটা ঊর্ধ্বকমা আছে, এই ঊর্ধ্বকমাটা দ্বারা বোঝাচ্ছে এখানে একটা ও আছে, তার মানে এটা দ্বারা কি? উপরে। অর্থাৎ যত চাও তত লাও তুমি তোমার এই কিসের উপরে? তরুণী না, এটা কি? তরণীর উপরে, মানে তুমি তোমার নৌকার উপরে যত ইচ্ছা তুমি তত এই সোনার ধানগুলো তুমি নাও, অর্থাৎ আমার এই ফসলটা তুমি তোমার নৌকার উপরে উঠাও। আর আছে আর নাই দিয়েছি ভরে, বলছে কি আর আছে? বললো আর নাই, সবকিছু কি করছে? নৌকাতে ভরে দিয়েছে, সবকিছু নৌকাতে তুলে দিয়েছে। এতকাল নদী কূলে যাহা লয়ে ছিনু বুলে সকলই দিলাম তুলে থরে ভিতরে। এতকাল নদী কূলে, অর্থাৎ এতদিন নদীর কিনারায় যাহা লয় ছিনু বুলে, এই যাহা লয় ছিনু বুলে মানে যা কিছু ছিল, যা কিছু ছিল। ওকে, এতকাল নদীর কূলে যা কিছু আমি নিয়েছিলাম বা যা কিছু ছিল সকলই দিলাম তুলে। সকলই মানে হচ্ছে সব, সব কিছু তুলে দিলাম থরে ভিতরে। থরে ভিতরে দ্বারা বুঝায় সাজিয়ে গুছিয়ে বা বিন্যস্ত করে, সাজিয়ে গুছিয়ে বা বলা যায় যে কি সাজিয়ে গুছিয়ে বা স্তরে স্তরে, অর্থাৎ আমার যা কিছু ছিল সব কিছু আমি কি করলাম? স্তরে স্তরে সাজিয়ে গুছিয়ে আমি নৌকাতে তুলে দিলাম। এখন আমার লহ করুণা করে, এই লহ মানে হচ্ছে নাও, লহ মানে কি? নাও, অর্থাৎ আমার যা কিছু ছিল আমি সব কিছু কি করলাম? এই নদীর এই নৌকার উপরে আমি তুলে দিলাম। এখন তুমি আমাকে করুণা করে নাও। তাহলে কি দাঁড়ালো? যে আর আছে আর নাই, যা কিছু ছিল সবকিছু নৌকার উপর তুলে দিছে। এখন লেখক বলতেছে যে এখন আমার লহ করুণা করে। ওকে ফাইন, এবার তুমি আমাকে একটু করুণা করে, তাহলে কেমন করে নিতে বলছে? করুণা করে, দয়া করে। করুণা করে দ্বারা কি বুঝায় বলো তো? দয়া করে। এখন তুমি আমাকে দয়া করে একটু তুমি তোমার নৌকাতে নাও। তাহলে বুঝতে পারতো সেখানে তরণীর উপর দ্বারা বুঝায় নৌকার উপর, লয় লয় মানে কি? নিয়ে, ছিনু মানে ছিলাম, থরে ভিতর মানে লহ মানে নাও, করুণা মানে দয়া, এগুলো তো পড়াইলাম। এরপর এবার কৃষক বলতেছে, সরি মাঝি বলতেছে ঠাই নাই ছোট সে তরি, অর্থাৎ জায়গা নাই। ঠাই নাই মানে কি? জায়গা নাই, অর্থাৎ ওই নৌকাতে আর জায়গা নাই। মাঝি বলতেছে জায়গা নাই বাবা, জায়গা নাই। ছোট সে তরি, অর্থাৎ ওই নৌকাটা ছিল ছোট, আমারই সোনার ধানে গিয়েছে ভরে। তাহলে লেখকের সোনার ধানে কি হয়েছে? নৌকা ভরে গিয়েছে। ঠাই নাই ছোট সে তরি, নৌকাতে আর জায়গা নাই। লেখকের এত সাহিত্যকর্ম যে এগুলোই কি হয়েছে? তার নৌকাটা একেবারে কি হয়েছে? পরিপূর্ণ হয়ে গেছে। শ্রাবণ গগন গিরে, এই যে দেখো শ্রাবণ গগন, গগন মানে কি মনে আছে? গগন মানে হচ্ছে আকাশ। গগন মানে কি বলতো? গগন মানে আকাশ। তাহলে শ্রাবণ গগন গিরে, শ্রাবণ গগন গিরে মানে কি? মানে শ্রাবণের আকাশ জুড়ে ঘন মেঘ ঘুরে ফিরে। এই ঘন দ্বারা বুঝায় কালো, ঘন দ্বারা কি বুঝায়? কালো, অর্থাৎ শ্রাবণের আকাশে কালো মেঘ ঘোরাফেরা করতেছে। দেখবা যখন বৃষ্টি আসবে আকাশে কিন্তু মেঘ ঘোরাফেরা করে, মেঘ এখান থেকে এইখানে, এখান থেকে এইখানে। তো এরকম বলতেছে যে
যে শ্রাবণের আকাশে কালো মেঘ এমন কি করতেছে, ঘোরাফেরা করতেছে। শূন্য নদীর তীরে রহিনু পরি যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। তখন লেখক শূন্য নদীর তীরে, এই খালি নদীর তীরে লেখক একা পড়ে রয়েছে, একলা, ঠিক আছে, লেখক একলা পড়ে রয়েছে এবং তার যা কিছু ছিল সবকিছু নিয়ে গেল, ওই সোনার তরী নিয়ে গেল। অর্থাৎ এটা দ্বারা বোঝাচ্ছে যে লেখক নিঃসঙ্গ থেকে গেল। আমরা একটা সময় আমরা পৃথিবী থেকে চলে যাব, তো মানুষ যা করে যাবে সেটা মানুষের কর্ম পৃথিবীতে রয়ে যাবে, কিন্তু মানুষ পৃথিবী থেকে চলে যাবে। তাহলে শেষ পর্যন্ত আমরা দেখলাম যে ওই নৌকাতে আর জায়গা ছিল না, মাঝি কৃষককে তুলতে পারে নাই, এবং যখন কৃষককে তুলতে পারে নাই, কৃষক তখন সেখানে পড়েছিল এবং সেই সোনার তরী কৃষকের সব কিছু নিয়ে চলে গেল। ঠিক আছে, আমি কি বুঝাইতে পারছি? প্রত্যেকটা লাইন বুঝাই দিছি, হোপফুলি ক্লিয়ার। বুঝতে পারছো? বলো তো এখন যদি আমরা এমসিকিউ সলভ করতে চাই তাহলে বলো তো তোমরা কি পারবা? এখন যদি আমরা এমসিকিউ সলভ করতে যাই তাহলে তোমরা কি পারবা? বলো, পারবা? তো চলো আমরা এখন এমসিকিউ সলভ করি, দেখি যে পারি কিনা। সোনার তরী কবিতাটি বিদেশ শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে বলো তো? তাহলে বিদেশ শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে একটু বলো। পরলোক, অচেনা জগৎ, চিরায়ত শিল্পলোক, এরপর হচ্ছে মহাকাল। এটার উত্তর হচ্ছে চিরায়ত শিল্পলোক। ওকে, এই জিনিসগুলো কোনটা দ্বারা কি বোঝায় এটা একটু মনে রাখতে হবে। এরপর দেখো সোনার তরী কবিতায় কৃষককে তরিতে নিতে না চাওয়ার কারণ কি, অর্থাৎ কৃষককে কেন তরিতে নিতে পারেন নাই, মাঝি কেন কৃষককে তরিতে নিতে পারেন নাই। আচ্ছা, এখন ওকে, এটা একটু দেখো যে অপরিচিত বলে, তরিটি ছোট বলে, মাঝে উদ্বিগ্ন থাকায়, দুর্যোগের কারণে, বলো তো কোন কারণে নিতে পারে নাই? একটু সলভ করো। এটা ময়মনসিংহ বোর্ড 2024 আসছে। ওকে, তাহলে এটার উত্তর কি হবে? এটা তো সবাই পারবা। এটার উত্তর হচ্ছে তরিটি ছোট, এই জন্য নিতে পারে নাই। এর পাশে ময়মনসিংহ বোর্ড 2024 আসছে। সোনার তরী কবিতায় মাঝির আচরণে কি প্রকাশ পেয়েছে? ছলনার অভিনয়, চরম বাস্তবতা, নির্বিকারত্ব, নিরাসক্তি। এখানে খেয়াল করে, এখানে কিন্তু কৃষকের কথা বলে নাই, লেখকের কথা বলে নাই। ভালো করে খেয়াল করো, মাঝি কি করছে? মাঝি আমরা দেখলাম যে মাঝি কোনো দিকে তাকাচ্ছে না, কোনো দিকে নাহি চায়, সে নিজের মতো করে চলে যাচ্ছে। এটা কিন্তু আমি এই কোশ্চেনটার আনসার কিন্তু আমি যখন কবিতা পড়াইছি তখন কিন্তু আনসারটা দিয়ে দিছি। তাহলে এটা আসছে ময়মনসিংহ বোর্ড 2024। তাহলে আমরা একটু কোশ্চেনটা একটু সলভ করি যে লেখক আসলে কি বুঝিয়েছে, একটু খেয়াল করো। তাহলে সোনার তরী কবিতায় মাঝির আচরণে কি প্রকাশ পেয়েছে বলো? মাঝির আচরণে প্রকাশ পেয়েছে নির্বিকারত্ব এবং নিরাসক্তি, অর্থাৎ কোনো দিকে তার কোনো ওই যে কোনো দিকে নাহি চায়। তো এই লাইনটাই আসলে লেখকের মাঝির সম্পর্কে বসছে। ওকে, আচ্ছা, এরপর দেখো আমরা দেখি আবার ময়মনসিংহ বোর্ড 2024 আসছে। সোনার তরী কবিতায় সোনার ধান বলতে কি বোঝানো হয়েছে? তো এটাও তোমাদেরকে পড়াইছি, বলো তো কি হবে? তাহলে উত্তর হচ্ছে এটা কি হবে বলো তো? এটা হচ্ছে সৃষ্টি সম্ভার। হ্যাঁ, আচ্ছা, মানে লেখকের সাহিত্যকর্ম বা সৃষ্টি সম্ভার। তো সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত? এটা বরিশাল বোর্ড 2024, এটা তোমাদেরকে পড়াইছিলাম, মনে আছে? দ্রুত কোশ্চেনটা সলভ করো। আচ্ছা, তো এটা হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এবার দেখো সোনার তরী কবিতায় কবি রবীন্দ্রনাথ
ঠাকুর কি ফুটিয়ে তুলেছেন? তাহলে কে ফুটিয়ে তুলেছেন? কৃষকের দুর্দশা, তারপর হচ্ছে প্রকৃতির বৈরী রূপ, মানব প্রেম, জীবন দর্শন। বলতো এটা কি হবে? দেখো এগুলো একেবারে 24-এর কোশ্চেন, রাজশাহী বোর্ড 2024-এ প্রশ্ন আসছে। তো এটা হচ্ছে জীবন দর্শন তুলে ধরা হয়েছে। হ্যাঁ, মানুষের জীবন দর্শন, আমরা একটা সময় পৃথিবীতে আসছি যে চরম বাস্তবতা আমরা চলে যাব, এবং আমাদের এত 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 অর্জন, এই জিনিসগুলো আসলে কোথায় যাবে, এবং একটা সময় গিয়ে আমরা আসলে পড়ে থাকবো। নৌকা যেমন আমাদের লেখকের সবকিছু নিয়ে চলে গেছে, কিন্তু লেখক আবার একাই পৃথিবীতে পড়ে রয়েছেন। তো তার মানে বুঝতে পারতেছো, তো হচ্ছে জীবন দর্শন মূলত এখানে ফুটে উঠেছে। হাসান রাজা তার মর্মী গানের জন্য মানুষের হৃদয়ে বেঁচে আছেন আজও। তো এটা আসছে চট্টগ্রাম বোর্ড 2024। তাহলে এইখান থেকে আমরা কি বুঝলাম? এখান থেকে আমরা বুঝলাম যে মানুষ যখন মারা যাবে, মানুষ তার মারা গেলেও মানুষ কর্মের মাধ্যমে, মানুষের কাছে মানুষ সারা জীবন বেঁচে থাকে কর্মের মাধ্যমে। ফাইন। সো এখন বলছে উদ্দীপকের মর্মী গানে সোনার তরী কবিতায় কোনটির সঙ্গে তুলনা করা যায়? ভরা নদী, নৌকার মাঝি, সোনার তরী, সোনার ধান। তাহলে এটা তো ইজি কোশ্চেন, এটা তো সবার পারা উচিত। বলতো এটা কি হবে? বলতো এটা কি হবে? গুড, এটার উত্তর হচ্ছে কি সোনার ধান। অর্থাৎ দেখো এখানে আমরা দেখলাম যে মর্মী গান হচ্ছে তার মানে মানুষের মাধ্যমে মানুষ তাকে মনে রাখার একটা অবলম্বন। তেমনি ভাবে সোনার ধান হচ্ছে অর্থাৎ লেখকের সাহিত্য কর্ম হচ্ছে লেখককে মানুষের মধ্যে মনে রাখে। ওকে, উদ্দীপকের সোনার তরী কবিতায় ভাবগত ঐক্যের কারণ কোনটি? আত্মতৃপ্তির বেদনা, কর্মফলের মহিমা, নিষ্ঠুর নিয়তি, জীবনের মায়া। তো এটাও ইজি কোশ্চেন। বলো তো এটা একটু সলভ করো তো দ্রুত। ওকে, তাহলে এটা হচ্ছে কর্মফলের মহিমা, তাই না? মানুষ কর্মের মাধ্যমে পৃথিবীতে বেঁচে থাকে। এরপর দেখো এটা হচ্ছে বরিশাল বোর্ড 2024। এপারেতে ছোটকে আমি একলা, এই চরণটি আমি বলতে প্রতীকী অর্থে কাকে বোঝানো হয়েছে? তাহলে খেয়াল করো, উত্তর হচ্ছে মাঝিকে, উত্তর হচ্ছে কৃষককে, এরপর হচ্ছে কবিকে, এরপর হচ্ছে মহাকালকে। সেখানে কিন্তু একটা শব্দ বলছে, এই শব্দটা হচ্ছে যে প্রতীকী অর্থে। তো প্রতীকী অর্থে কৃষককে বোঝানো হয়েছে। হ্যাঁ, মানে দেখো আমি এটা এখানে কবিতায় কবি কিন্তু নিজেকে কবি হিসাবে প্রকাশ করে নাই, কবি নিজেকে কৃষক হিসাবে প্রকাশ করেছেন। এই ধরনের কোশ্চেনগুলো তোমাদেরকে বলা হয়। যদি বলতো ভাবার্থ কাকে বুঝিয়েছে, সো ভাবার্থ বললে সেক্ষেত্রে কবি হইতো, বাট প্রতীকী অর্থে আসলে প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছে কৃষককে। সো এটার উত্তর কৃষককে হবে। ওকে, আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থের নাম কোনটি? এটা লেখক পরিচিতি থেকে আসছে। এরপর হচ্ছে ধান কাটা হলো সারা, চরণটির মাধ্যমে কোন ভাব প্রকাশ পেয়েছে? অর্থাৎ ধান কাটা সম্পূর্ণ হয়েছে, বলছে কোন ভাব প্রকাশ পেয়েছে? তাহলে দেখো যে ফসলের কাজ সম্পূর্ণ হওয়া, কর্মের পরিণতি, কর্মময় জীবন, ফসল তোলার তারা। সো এটার উত্তর হচ্ছে কর্মের পরিণতি। এন্ড তোমরা অনেকেই এই কোশ্চেনটার উত্তর ক করবা। দেখো এখানে কিন্তু বলে দিছে যে ভাব প্রকাশ করেছে। এখন আক্ষরিক অর্থ তো আমরা সবাই বুঝলাম যে ধান কাটা শেষ হয়েছে, তাহলে ফসলের কাজ সম্পূর্ণ হয়েছে। সো এইটা তো হচ্ছে না, আমাকে বলছে ভাব প্রকাশ করেছে। সো ভাব হচ্ছে কর্মের পরিণতি, অর্থাৎ ধান কাটা শেষ, একটা সময় গিয়ে আমাদের কর্ম কি হয়ে যাবে? এই যে আমরা এত কর্ম করতেছি, এত কিছু করতেছি, লিখতেছি, পড়তেছি, আমরা এক একজন এক এক কাজে আসি, এই কাজের একটা সময় গিয়ে কি হবে? এন্ডিং আমাদেরকে টানতে হবে। ওকে, তার মানে উত্তর হচ্ছে কি কর্মের পরিণতি। আচ্ছা, এরপর বলছে সোনার তরী কবিতা কবির আক্ষেপ নিচের কোন পাঙ্গুক্তিটার মাধ্যমে প্রকাশ পেয়েছে? আক্ষেপ বলতে তো বুঝো মানে কবির হতাশা, আমরা কোনো জিনিস না পাওয়ার একটা আক্ষেপ থাকে, ইস যদি এটা আমি পেতাম। সো এটা হচ্ছে আক্ষেপ। তাহলে আমারই সোনার দানে গিয়েছে বরি, এখন আমার লহ করুণা করে, গগন গরজে মেঘ ঘন বর্ষা, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। সো খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, অ্যান্ড হোপফুলি তোমরা এই কোশ্চেনটার আনসার করতে পারবা। অর্থাৎ কোন চরণটার মাধ্যমে আক্ষেপ প্রকাশ পেয়েছে? বলো তো কোন চরণটার মাধ্যমে আক্ষেপ প্রকাশ পেয়েছে? কোন চরণটার মাধ্যমে আক্ষেপ প্রকাশ পেয়েছে? তাহলে উত্তর হচ্ছে এইটা। হ্যাঁ, যে যাহা ছিল নিয়ে গেল সোনার তরী, অর্থাৎ আমাদের যা কিছু ছিল সবকিছু সোনার তরী নিয়ে গেছে। আচ্ছা, এরপর দেখো কুমিল্লা বোর্ড 2022 আসছে, পরপারে দেখি একটা তরুছায়া মসিমাখা। এখানে মসিমাখা বলতে বোঝানো হচ্ছে কি? তাহলে বুঝতে পারতেছে যে কালো রঙে মাখানো, অস্পষ্ট মহাকাল, এরপর হচ্ছে মসি দ্বারা অস্পষ্ট, মসি দ্বারা মাখা। সো এটার উত্তর হচ্ছে কালো রঙে মাখানো। সো বুঝতে পারতেছো মসি মাখা মানে হচ্ছে কালো রং মাখানো, একেবারে অন্ধকার, এটা বুঝায়। হ্যাঁ, আচ্ছা এইবার দেখো খেয়াল করে দেখো, এরপর বলছে সোনার তরী কবিতায় সোনার ধান কিসের প্রতীক? তাহলে সোনার ধান কিসের প্রতীক? এইরকম একটা সেম কোশ্চেন আমরা আগে অনেকবার সলভ করেছি, উত্তর হচ্ছে সৃষ্টিকর্মের। হ্যাঁ, এরপর দেখো ময়মনসিংহ বোর্ড 2022 সোনার তরী কবিতায় মহাকালের প্রতীক কোনটা? বলো তো মহাকালকে রিপ্রেজেন্ট করে কোনটা? বলো, একদম ক্লাসের শুরুতে পড়াইছি যে মাঝি, নৌকা, নদী, ধান, মহাকালকে কোনটা রিপ্রেজেন্ট করে বলো তো?
আচ্ছা, ভেরি গুড। তাহলে এটার উত্তর হচ্ছে মাঝি। এটার উত্তর কি? মাঝি। হ্যাঁ, আচ্ছা, ভেরি গুড। এরপর দেখো সোনার তরী কিসের প্রতীক? তো এটাও পারবা যে সোনার তরী জীবনের প্রতীক। আচ্ছা, এরপর দেখো সোনার তরী কবিতায় যারে খুশি তারে দাও উক্তিটি প্রকাশ পেয়েছে অনন্ত মহাকাল অসীম, সৃষ্টির মাঝে বাঁচার আকুতি, সৃষ্টির প্রতি গভীর ভালোবাসা। তো এটার উত্তর হচ্ছে 2 এবং 3। একটু ভালো করে খেয়াল করো, খুবই সিম্পল কোশ্চেন, যে যারে খুশি তারে দাও। তো এটা দ্বারা কি মহাকাল অনন্ত অসীম এরকম কিছু বুঝায় না, মানে সৃষ্টির মাঝে বাঁচার আকুতি। হ্যাঁ, যারা খুশি তারে দাও, খালি তুমি আমারে নাও। মেইন কথাটা কি, যে তুমি যারা ইচ্ছে তারে নাও, যারা খুশি তারে দাও, তুমি খালি আমারে নাও, এটাই হবে। তার মানে বাঁচার আকুতি। এরপর হচ্ছে সৃষ্টির প্রতি বিশাল ভালোবাসা, গভীর ভালোবাসা, এই যে বাঁচতে চাওয়ার প্রতি বা সৃষ্টির মধ্যে থাকার প্রতি যে গভীর ভালোবাসা, এটা। ঠিক আছে, তাহলে এটার উত্তর হচ্ছে আমাদের কি বলতো? এটার উত্তর হচ্ছে আমাদের 2 এবং 3। এটার উত্তর আমাদের কি হবে বলতো? এটার উত্তর হচ্ছে আমাদের 2 এবং 3। আচ্ছা, এরপর আসো আমরা একটা বহুপদী অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন উত্তর দেখি। কুমিল্লা বোর্ড 2022 আসছে। তো কোশ্চেনে কি বলা হচ্ছে খেয়াল করে দেখো। কোশ্চেনে বলছে যে শিক্ষক বাংলাদেশের একটি নান্দনিক স্থাপত্যকর্মের নাম বলো। এরপর শিক্ষার্থীরা বলল যে জাতীয় সংসদ ভবন। তখন শিক্ষক আবার বললেন যে সংসদ ভবনের স্থপতি কে? তখন শিক্ষার্থীরা বলল জানি না স্যার। শিক্ষক লুই আইকান, অর্থাৎ সংসদ ভবনের যে স্থপতি তার নাম হচ্ছে লুই আইকান। দেখো, তোমরা সৃষ্টিকে চেনো, স্রষ্টাকে চেনো না। তার মানে মানুষ সৃষ্টিকে চেনে, কিন্তু জিনিসটাকে তৈরি করছে সেটা আমরা। যেমন আমরা একটা মুভি দেখি, আমরা একটা নাটক দেখি, ওই নাটকটা আমাদের কাছে অনেক ভালো লাগে, নাটকটাকে আমরা মনে রাখি, মুভিটাকে আমরা মনে রাখি, কিন্তু মুভিটা কে লিখেছেন, মুভিটার ডিরেক্টরকে, নাটকটার ডিরেক্টরকে, সেটা আমরা মনে রাখি না। তো এখন কথা হচ্ছে যে উক্ত সংগতির বিপরীতে সোনার তরী কবিতার অন্তর্নিহিত ভাবদর্শন কোনটি? এখানে একটু মিস্টেক আছে। আচ্ছা, তো দেখো এরপর বলছে উদ্দীপকে লুই আইকান সোনার তরী কবিতায় কিসের সাথে তুল্য? তাহলে লুই আইকান হচ্ছে কি? স্রষ্টা। তাহলে স্রষ্টার সাথে কি সোনার ফসল, কৃষক, মহাকাল, ছোট ক্ষেত, কোনটা হবে বলো তো? আচ্ছা, তাহলে বুঝতে পারতেছো উত্তর হচ্ছে কৃষক। ওকে, আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এইবার আমাকে একটু বলো তো যে আমরা কি পারবো? আমাকে একটু বলো তো, আমাদের পক্ষে কি সম্ভব? বলো। আমরা একটা সিকিউ দেখি। সো এই সিকিউটা হচ্ছে যে মাদার তেরেসা অকৃত্রিম মাতৃস্নেহের আধার ছিলেন। আলবেনিয়ান বংশোদ্ভূত হয়েও তিনি তার কাজের জন্য সারা পৃথিবীতে স্মরণীয় হয়ে আছেন। 1950 সালে তিনি কলকাতায় মিশনারিজ অব চ্যারিটি নামে একটা সেবা প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে এই চ্যারিটি হোম সমগ্র পৃথিবীর দরিদ্র, অসুস্থ, অনাথ ও মৃত্যু পথযাত্রী মানুষের জন্য কাজ করে। এই কাজের জন্য 1979 সালে তাকে নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয়। সেই পুরস্কারের সমস্ত অর্থ তিনি সেবার কাজে ব্যয় করেন। 1997 সালে তিনি মৃত্যুবরণ করেন, কিন্তু পৃথিবীর মানুষ আজও তার নাম শ্রদ্ধাভরে স্মরণ করে। তাহলে উদ্দীপকটা থেকে আমরা কি বুঝলাম বলো তো? উদ্দীপকটা থেকে তুমি কি বুঝলা আমাকে বলো। আমি যদি এক লাইনে যদি বলতে বলি, কে কি বুঝছো? দেখো, যখন কোনো সিকিউ আসে তখন আগে সিকিউর মূল থিমটা তোমাকে আগে আইডেন্টিফাই করতে হবে, অর্থাৎ এই সিকিউটা দ্বারা আসলে কি বোঝানো হয়েছে ওই জিনিসটা তোমাকে বের করতে হবে, অ্যান্ড এরপর তুমি হচ্ছে ওই জিনিসটা তুমি সলভ করবা। সো সিকিউ যখন তোমাদের আসবে তখন অবশ্যই তোমরা সিকিউর আগে মূল থিমটা বুঝবা। তাহলে এইখানে থিমটা কি? এখানে থিমটা হচ্ছে কর্মের মাধ্যমে মানুষ, হ্যাঁ, মরে গেলেও জীবিত থাকে। কর্মের মাধ্যমে মানুষ মরে গেলেও জীবিত থাকে। এই জাস্ট এই থিমটা বুঝলে এরপর দেখবা যে কোশ্চেন অনেক ইজি। সো ক এবং খ যে কোনো ধরনের প্রশ্ন আসতে পারে। এখানে রবীন্দ্রনাথের জন্ম তারিখ চাইছে। এখানে বাঁকা জল বলতে কি বোঝানো হয়েছে? বাঁকা জল বলতে প্রতিকূল সময়কে বোঝানো হয়েছে। হ্যাঁ, তো এই যে প্রতিকূল সময়, এটাকে তোমাকে ব্যাখ্যা করতে হবে। সোনার তরী কবিতায় কোন বিষয় মাদার তেরেসার জীবনের সঙ্গে সঙ্গতিপূর্ণ? উত্তর হচ্ছে কর্মের সাথে সম্পর্কযুক্ত। হ্যাঁ, যে মানুষ কর্মের সাথে, মানুষ যা কিছু সৃষ্টি করে সেই সৃষ্টির মধ্য দিয়ে স্রষ্টা পৃথিবীতে বেঁচে থাকে, সেই জিনিস তোমাকে এখানে ব্যাখ্যা করতে হবে। মাদার তেরেসার জীবনের পরিণতি সোনার তরী কবিতার মূল উপজীব্য বিষয়, মন্তব্যটি বিশ্লেষণ করা। হ্যাঁ, মূল উপজীব্য বিষয়। এখন এইটার জন্য তোমাকে আগে সোনার তরী কবিতার মূল উপজীব্য বিষয় কি এটা তোমাকে বের করতে হবে। যে সোনার তরী কবিতার মূল উপজীব্য বিষয় হলো মানুষের জীবন দর্শন, অর্থাৎ স্রষ্টা সৃষ্টির মাঝে বেঁচে থাকতে চায়, কিন্তু প্রকৃতির যে বৈরী
অবস্থা, সেটার কারণে একটা সময় গিয়ে মানুষ কি তার পৃথিবী থেকে চলে যেতে হয়, মানুষ একাকিত্ব হয়ে যায়, একা হয়ে যায়। কিন্তু মানুষ তার সৃষ্টির মাধ্যমে বেঁচে থাকতে চায়। এই জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি একজন মাঝির প্রত্যাশা করেছেন যে তার এই সাহিত্যকর্ম বা তার এই সোনার ধানগুলোর কি করবে, দায়িত্ব নিবে। একই রকম ভাবে আমরা মাদার তেরেসাকেও দেখি, তিনি একটি চ্যারিটি প্রতিষ্ঠার মাধ্যমে আজও তিনি মানুষের মধ্যে বেঁচে আছেন। তিনি মারা গেছেন বহু আগে, কিন্তু আজও তিনি মানুষের মধ্যে বেঁচে আছেন। সো সিকিউগুলো এবং মূল থিম বুঝে বুঝে আমাদেরকে কোশ্চেনগুলো সলভ করতে হবে। ওকে, তো হোপফুলি তোমরা পারবা, বাসায় একটু ভালো করে পড়াশোনা করলে আসলে সম্ভব, একেবারে ইজি জিনিস। এন্ড আসো আমরা একটা প্রবন্ধ পড়বো এখন, আমার পথ প্রবন্ধ, খুবই ছোট একটা প্রবন্ধ। ঠিক আছে, এই সিকিউগুলো কত পৃষ্ঠায় দেখো, মানে লেখাটা আসলে ডিপেন্ড করে কি, ধরো কত পৃষ্ঠায় লিখবা সেটা না, বাট চেষ্টা করবা যে তোমাদের, আমি যদি বলি যে সিকিউগুলোর ক্ষেত্রে তোমরা আসলে যে ফরম্যাটটা ফলো করবা, প্রথম কথা হচ্ছে যে তোমাদের যখন ক আনসার করতে বলবো তখন তো তোমরা সবাই ক এক শব্দে লিখে ফেলবা, প্রবলেম নাই। খ যখন বলবে, অর্থাৎ ক প্লাস খ এটা এক পৃষ্ঠার মাধ্যমে লিখবা। একটু ভালো করে শুনো, ক এবং খ এটা এক পৃষ্ঠায় হবে। হ্যাঁ, আচ্ছা, এরপর গ যেটা, এটা 1.5 পৃষ্ঠা। ঠিক আছে, এটা যাদের লেখা সাইজ স্ট্যান্ডার্ড তাদের জন্য, যাদের লেখা বড় তারা বড় আর বেশি লিখবা। আর গ যেটা, এটা হচ্ছে 2 পৃষ্ঠা। এইভাবে তোমাদেরকে লিখতে হবে, বুঝছো? এটা তাহলে ক খ 1 পৃষ্ঠা, আর গ হচ্ছে 1.5 পৃষ্ঠা, আর ঘ হচ্ছে 2 পৃষ্ঠা। 2 পৃষ্ঠা মানে কি এটা একটু বলি। 2 পৃষ্ঠা মানে হচ্ছে 1.5 পৃষ্ঠা মানে হচ্ছে ধরো এইটা পুরোটা লিখলা, এর পরের পৃষ্ঠার অর্ধেক লিখলা। আর 2 পৃষ্ঠা মানে হচ্ছে এই পৃষ্ঠা পুরোটা লিখলা, পরের পৃষ্ঠা পুরোটা লিখলা। এটা হচ্ছে 2 পৃষ্ঠা। এটা হচ্ছে মানে স্বাভাবিক। তুমি চাইলে বেশি লিখতে পারো, বাট এর থেকে কম লেখাটা আসলে শোভনীয় হবে না। আচ্ছা, এইবার আমরা পড়বো আমাদের কি আমার পথ, এই প্রবন্ধটা। এই প্রবন্ধটা খুবই ইম্পর্টেন্ট, তবে 26 থেকে তোমাদের পরের থেকে 26 থেকে এই প্রবন্ধটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো তোমরাই শেষ ব্যাস যারা এই প্রবন্ধটা পড়তেছ, এরপর আসলে এই প্রবন্ধটা নাই। তো নজরুলের এই চমৎকার একটা এটা তোমাদেরকে স্লাইড দিয়ে দিব এখানে, এন্ড এখানে তোমাদের লেখকের সাহিত্যকর্ম সম্পর্কে ডিটেলস দেওয়া আছে। এগুলো তোমরা পড়বা, এগুলো আসলে বুঝার কিছু নাই, এগুলো একটু ভালো করে নিজেরা লেখক পরিচিতিটা পড়তে হবে। আমি হয়তো তোমার দেখাই দিতে পারবো এটা 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 এটা, বাট আলটিমেট ওটা তোমাকে মুখস্থ করতে হবে। ওকে, সো আমরা একটু দেখি যে এটার আমার পথ প্রবন্ধের মূল বিষয়বস্তু কি। যে তিনি মনে প্রাণে যথার্থই একজন বিদ্রোহী কবি ছিলেন। কবির এই বিদ্রোহের মূল সুর হলো পরাধীনতার শৃঙ্খল থেকে দেশমাতৃকায় মুক্তি। অর্থাৎ তাহলে কবি চান যে পরাধীন পৃথিবীকে কবি কি করতে, স্বাধীন করতে। অর্থাৎ তখন আমরা ভারতবর্ষের মানুষজন ইংরেজদের কাছে কি ছিলাম, পরাধীন ছিলাম। তোমরা বিদ্রোহী কবি পড়েছ, কবি সেই শোষকদেরকে কি করতে চেয়েছেন, তাদের যত বন্ধন সব কিছুকে কবি কি করতে চেয়েছেন, ভেঙে ফেলতে চেয়েছেন। তো এখানেও কবি কারো দাসত্ব করতে কবি রাজি নন, কবি দাসত্ব করতে রাজি নন। তিনি চান যে তিনি পৃথিবীতে সাম্য প্রতিষ্ঠা করবেন। তিনি চান যে তিনি কারো চাটুকারিতা করবেন না। তিনি মনে করেন আমার অন্তরের যেই সত্য, সেই সত্যই আমাকে আমার প্রকৃত ডেস্টিনেশনে আমাকে নিয়ে যাবে। এরপর দেখো কাজী নজরুল ইসলাম এখানে আমার পথ বলতে সত্যের পথ বা বিদ্রোহের পথকে বুঝিয়েছেন। তাহলে আমার পথ দ্বারা আসলে কি বুঝিয়েছেন বলতো? উত্তর হচ্ছে সত্যের পথকে বুঝিয়েছেন। তাহলে কাজী নজরুল ইসলাম আমার পথ দ্বারা কোন পথকে বুঝিয়েছেন, পরীক্ষায় প্রশ্ন আসবে, উত্তর হচ্ছে সত্যের পথকে বুঝিয়েছেন। এরপর দেখো তিনি নিজেকে নিজের কর্ণধার দাবি করেছেন। কর্ণধার মানে হচ্ছে যে পথ দেখায়, অর্থাৎ আমাদেরকে সাধারণত আরেকজন গাইড করে। আমরা কোনো নেতার অধীনে চলি, নেতা আমাদেরকে যাই বলে আমরা সত্য মিথ্যা বিচার না করে আমরা সেটা বলে ফেলি। কিন্তু নজরুল বলেছেন আমি সেটা করি না, আমি আমার কর্ণধার, আমি আমার কাছে যেটা লিগ্যাল মনে হয় আমি সেটাই করি। এরপর হচ্ছে আমার সত্যের বিরোধী পথ ছাড়া অন্য কোনো পথ বিপদ নয়। অর্থাৎ যেটা আমার সত্যের বিরোধী পথ, যেটা মিথ্যা, সেটা কখনোই আমার বিপদ না। যার ভেতরে ভয় তার মনে মিথ্যা, সে বাইরে মিথ্যাকে ভয় পায়। অর্থাৎ তোমার মনের মধ্যে যদি মিথ্যা থাকে তাহলে তুমি বাইরের মিথ্যাকে ভয় পাবা। এরপর হচ্ছে কবি দাসত্বের তীব্র নিন্দা করেছেন। তো এইখানে আমরা আমার পথ প্রবন্ধের যে মূল বিষয়বস্তু আমরা সেটা বুঝলাম। এবার আসো আমরা একটু কবিতায় চলে যাই, প্রবন্ধে চলে যাই। এখন এই প্রবন্ধটা, আচ্ছা তোমরা কি জানো যে প্রবন্ধ আর গল্পের মধ্যে পার্থক্য কি? কারা কারা জানো একটু বলো তো। দেখো ধরো আমরা যদি বলি অপরিচিতা, এটা কিন্তু এটা অপরিচিতা কিন্তু কি, এটা কিন্তু গল্প, তাই না? আবার দেখো আমার পথ, এই আমার পথ এটা কিন্তু প্রবন্ধ। আমার পথ এটা কি, প্রবন্ধ। এখন দেখো আমাদের গদ্যগুলো দুইটা ডিভিশন, গদ্যের দুইটা ডিভিশন। তো একটা হচ্ছে একটা হচ্ছে গল্প আর একটা হচ্ছে প্রবন্ধ।
এখন গল্প হচ্ছে মনে রাখবা যেগুলোতে কাহিনী থাকে, যেগুলোতে ক্যারেক্টার থাকে, যেমন অপরিচিত, এখানে একটা কাহিনী আছে, এখানে অনেকগুলো ক্যারেক্টার আছে। আর প্রবন্ধ হচ্ছে যেগুলোতে কোনো কাহিনী নাই, যেগুলোতে কোনো ক্যারেক্টার নাই। যেমন আমার পদ, এখানে কোনো কাহিনী আছে না, কোনো ক্যারেক্টার আছে না, এখানে লেখক তার মতো করে তিনি একটা বিষয় নিয়ে লিখেছেন। ওকে, বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে হোপফুলি বুঝতে পারছো। আচ্ছা, এইবার তোমরা বলো তো মানব কল্যাণ এটা কি গল্প না প্রবন্ধ? তোমাদের পাঠ্য বইয়ে আরেকটা আছে, সেটা কি মানব কল্যাণ, এটা কি গল্প নাকি প্রবন্ধ? কোনটা তোমার কাছে মনে হয় বলো তো? ডেফিনেটলি এটা হচ্ছে কি প্রবন্ধ। কারা কারা এটা নতুন শিখছে একটু জানাও তো আমাকে। প্রবন্ধ হচ্ছে রচনার মতো কোনো একটা বিষয় নিয়ে লেখক টার্গেট করে সেই বিষয় সম্পর্কে লিখে। আর গল্প হইতে হলে সেখানে কাহিনী থাকা লাগবে, সেখানে বিভিন্ন চরিত্র থাকা লাগবে। যেমন অপরিচিত অনেকগুলো ক্যারেক্টার আছে, অনুপম, কল্যাণী, শম্ভুনাথ, মামা, হরিশ, বিনুদা। ওকে, বুঝছো? আচ্ছা, তো এইবার চলো আমরা আমাদের প্রবন্ধটা পড়ি। এখানে যেগুলো হলুদ কালার করে দেওয়া আছে ওইটা হচ্ছে ব্যাখ্যা। তো আমি পড়ি, আমার কর্ণধার আমি। তাহলে কর্ণধার মানে কি? নেতা। অর্থাৎ আমার কোনো নেতা নাই, নেতা চাইলে আমাকে বিপথে নিয়ে যেতে পারবে না। আমি যেটা বলি সেটাই, আমার কোনো নেতা নাই। আমার পথ দেখাবে আমার সত্য। আমার যাত্রা শুরু করার আগে আমি সালাম জানাচ্ছি, নমস্কার করছি আমার সত্যকে। তাহলে লেখক তার যাত্রা শুরু করার আগে, অর্থাৎ তার কাজ শুরু করার আগে, তিনি তার যেই যাত্রা শুরু করার আগে তিনি সালাম জানাচ্ছেন, নমস্কার করতেছেন। কাকে? সালাম এবং নমস্কার জানাচ্ছেন এই সত্যকে, অর্থাৎ তিনি তার সত্যকেই সালাম এবং নমস্কার দেন। যে পথ আমার সত্যের বিরোধী, অর্থাৎ যেই পথটা মিথ্যা, সত্য বিরোধী মানে কি? মিথ্যা। অর্থাৎ যেই পথটা মিথ্যা সে পথ কোনো পথই আমার বিপদ নয়। অর্থাৎ যেই পথটা মিথ্যা, যেটা সত্য না, সেটা কখনো আমার বিপদ নয়। ওকে, রাজভয়, লোক ভয়, কোনো ভয় আমাকে বিপদে নিয়ে যেতে পারবে না। অর্থাৎ রাজার ভয়, লোক ভয় মানে হচ্ছে মানুষের ভয়। রাজা আমাকে বললো যে এই কাজ করো, না হলে তোমাকে মৃত্যুদণ্ড দিব। আমি এই কাজ না করলে, আমি এই কাজ করলে মানুষ আমাকে খারাপ ভাববে, বাট এই কাজটা আমার এখন করা উচিত, আমি সেটা চিন্তা করব না। তাহলে আমি রাজাকেও ভয় পাই না, আমি সমাজের মানুষকেও ভয় পাই না। এই ভয় কখনো আমাকে বিপদে নিয়ে যেতে পারবে না। আমি যদি সত্য করে আমার সত্যকে চিনে থাকি, আমার অন্তরে মিথ্যার ভয় না থাকে, তাহলে বাইরের ভয় আমাকে আমাকে কিছুই করতে পারবে না। অর্থাৎ আমরা যদি দেখবা মনের দিক থেকে যদি আমাদের সাহস থাকে, হিম্মত থাকে, তাহলে দেখবা যে আমরা নিজেরাই এক একজন বীর হয়ে উঠি। খেয়াল করে দেখো 24-এর গণ অভ্যুত্থান, আমরা জানি যে আমাদের যেই ছেলে, এই ছেলেরা তারা দেখো নিজের জীবনকে বাজি রেখে তারা বেরিয়ে চলে আসছে। তারা জানে যে তাদের কাছে কোনো অস্ত্র নাই, তাদের কাছে কিছুই নাই, কিন্তু দেখো অপর পক্ষে দেখো এত অস্ত্র শস্ত্র, তাদের এত হাজার হাজার সৈন্য সামন্ত সব কিছু দিয়ে তারা কি হয়েছে? পালিয়ে গেছে। 1971 যুদ্ধের সময় আমাদের কাছে তেমন কিছুই ছিল না। পাকিস্তানের তাদের সৈন্য সামন্ত অনেক ছিল, তাদের কত কি ছিল, তাদের বুলেট ছিল, বন্দুক ছিল, কিন্তু আমাদের কাছে তারা পরাজিত, কারণ আমাদের মনের শক্তি ছিল। তো লেখক সেই জিনিসটাই বলছে যে আমি যদি মিথ্যাকে যদি ভয় পাই এবং আমার বাইরে, আমার ভেতরে যদি ভয় থাকে, তাহলে আমি বাইরে ভয় পাবো। যার ভেতরে ভয় সেই বাইরে ভয় পায়। অর্থাৎ তোমার যদি ভেতরে ভয় থাকে তাহলে বাইরে তো তুমি সাহসী করতে পারবে না। এরপর বলছো অতএব যে মিথ্যাকে চিনে সে মিছামিছি তাকে ভয় করে না। অর্থাৎ তুমি যদি মিথ্যাকে যদি আইডেন্টিফাই করতে পারো, তাহলে তুমি মিথ্যাকে কখনো তুমি ভয় পাবা না। যার মনে মিথ্যা সেই মিথ্যাকে ভয় করে। তাহলে মিথ্যাকে কে ভয় করে? যার মনের মধ্যে মিথ্যা থাকে, যার মনের মধ্যে মিথ্যার বসতি, সেই কি করে? মিথ্যাকে ভয় করে। নিজেকে চিনলে মানুষের মনে আপনা আপনি এত বড় একটা জোর আসে যে সে আপন সত্য ছাড়া আর কাউকে কুন্নিশ করে না। কুন্নিশ মানে হচ্ছে মাথা নত, কুন্নিশ মানে কি? মাথা নিচু করে সম্মান জানানো, এইভাবে। অর্থাৎ মানুষ যদি নিজেকে যদি চিনে, তাহলে মানুষের ভেতরে একটা জোর আসে, অ্যান্ড সেই জোর আসার কারণে মানুষ নিজেকে ছাড়া কখনোই অন্য কারোকে কি করে না? কুন্নিশ করে না, মাথা নত করে না। কেউ তাকে ভয় দেখিয়ে পদানত করতে পারে না। অর্থাৎ তুমি যদি নিজের সত্য মিথ্যার যদি পার্থক্য যদি তুমি অ্যানালাইসিস করতে পারো, তুমি যদি বুঝতে পারো, তাহলে কেউ তোমাকে পায়ের নিচে রাখতে পারবে না। অর্থাৎ তুমি সবসময় সবার ঊর্ধ্বে থাকবা, তোমার কাউকে কি পায়ের নিচে তোমার যাওয়া লাগবে না। এই যে নিজেকে চেনা, আপনার সত্যকে আপনার গুরু পথ প্রদর্শক কান্ডারি বলে জানা, এটা দম্ভ নয়, অহংকার নয়। অর্থাৎ লেখক বলতেছে এই যে নিজেকে চেনা, আমরা যে নিজেকে চিনি, এরপর হচ্ছে যে নিজের আমার সত্যকে আমি গুরু মনে করি। অর্থাৎ আমার কোনো গুরু নাই, আমার গুরু হচ্ছে আমার সত্য। আমার সত্য যেটা বলে আমি সবসময় সত্যের দলে থাকি, ঠিক আছে? তো বলছে যে আমার কোনো পথ প্রদর্শক কান্ডারি নাই। পথ প্রদর্শক মানে হচ্ছে যে পথ দেখায়, আর কান্ডারি মানে কি? পথ দেখায়। এটা দম্ভ না। অর্থাৎ এই যে আমার যে কোনো গুরু নাই, আমাকে কেউ পথ দেখানো লাগে না, এটা দম্ভ না, অহংকার না, এটা আত্মাকে চেনার সহজ স্বীকারোক্তি। অর্থাৎ এই যে আমার যে কেউ নাই, আমি যে কারো কথা শুনি না, আমার যে কারো কথা শুনতে হয় না,
আমি যে নিজের সত্যের উপর নিজে ভর দিয়ে চলি, এটা হচ্ছে আত্মাকে চেনার সহজ স্বীকারোক্তি। অর্থাৎ আমি যে আমার নিজের আত্মাকে চিনি, এটা সহজ স্বীকারোক্তি হচ্ছে এইটা, যে আমার কোনো গুরু নাই। আর যদি এটাকে কেউ ভুল করে অহংকার বলে মনে করে, তবু এটা মন্দের ভালো। অর্থাৎ কেউ যদি এটাকে ভুল করে, এই যে আমি যে বললাম আমার কোনো গুরু নাই, আমার কারো কাছে মাথা নত করা লাগে না, এটাকে কেউ যদি অহংকার বলে মনে করে, তাহলেও বলছে এটা ভালো। কেমন ভালো? এটা হচ্ছে মন্দের ভালো। মিথ্যা বিনয়ের চেয়ে অহংকার অনেক ভালো, অহংকারের পৌরুষ অনেক ভালো। হ্যাঁ, মিথ্যা বিনয়ের চেয়ে অনেক বেশি ভালো। অর্থাৎ মিথ্যা বিনয়ের চেয়ে এটা অনেক ভালো। মিথ্যা বিনয়, অনেক সময় কার প্রতি আমাদের ভক্তি আসে না, কিন্তু আমি শুধু শুধু তাকে ভক্তি করতে হচ্ছে। আমি জানি আমার নেতা, সে চাঁদাবাজি করে, সে টেন্ডারবাজি করে, সে খুন খারাপি করে, কিন্তু তবুও আমি একটা পদ পাওয়ার জন্য আমি তার পিছনে পিছনে ঘুরতেছি। হ্যাঁ, আমি তাকে বিনয় দেখাচ্ছি, তো বলছে এটা মিথ্যা বিনয়ের চেয়ে ভালো। অনেক সময় খুব বেশি বিনয় দেখাতে গিয়ে নিজের সত্যকে অস্বীকার করে ফেলা হয়। স্যার ক্লাসে বললো, বাবা তোমরা কি পড়া বুঝতে পারছো? তো আমি বললাম যে হ্যাঁ স্যার, অস্থির বুঝছি, সেই অস্থির স্যার, অনেক জোশ পড়াইছেন, বাট আমি আসলে বুঝি নাই। তাহলে এই যে আমি যে মিথ্যা বিনয়টা দেখাতে গেলাম, এটার কারণে আমি যে আসলে বুঝি নাই, এই সত্যটাকে আমি কি করছি? অস্বীকার করে ফেলছি। তাহলে মিথ্যা বিনয়ের কারণে কি হয়ে যায় বলতো? সত্য অস্বীকার করা হয়। এতে মানুষ ক্রমেই ছোট করে ফেলে। অর্থাৎ এইটার কারণে মানুষ ছোট হয়ে যায়। কাউকে মিথ্যা বিনয় দেখালে তুমি অনেক বড় হয়ে যাবে এরকম না, বরং তুমি ছোট হয়ে যাবে, মাথা নিচু করে আনে। ওরকম বিনয়ের চেয়ে অহংকারের পৌরুষ অনেক ভালো। অহংকারের পৌরুষ মানে হচ্ছে তেজ। অর্থাৎ এরকম মিথ্যা বিনয়ের চেয়ে অহংকারের তেজ, অহংকার করা লেখকের মনে অনেক ভালো, লেখকের মতে অনেক ভালো। অতএব এই অভিশাপ রথের সারথি, এই যে দেখো অভিশাপ রথের সারথি দ্বারা কি বুঝাচ্ছে? অভিশাপ রথের সারথি, অন্যায়ের বিরুদ্ধে তিনি অভিশাপ হয়ে আবির্ভূত হয়েছেন, তিনি নিজেই বসেছেন রথ চালক বা সারথির আসনে। তাহলে অভিশাপ রথের সারথি বলতে কি? যে অভিশাপকে কি অভিশাপের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য তিনি এখানে দাঁড়িয়েছেন। অর্থাৎ যত অন্যায় অবিচার সবকিছু ধ্বংস করার জন্য তিনি এসেছেন। স্পষ্ট কথা বলাটাকে কেউ যেন অহংকার বা স্পর্ধা বলে ভুল না করে। অর্থাৎ অনেক সময় আমরা যখন স্পষ্ট কথা বলি, হ্যাঁ, আমরা যখন স্পষ্ট কথা বলি তখন আমাদেরকে কি বলে? অনেকে বলে এই বেয়াদ্দপ, তোর হইতে দেখছি এখন তুই মুখের উপর কথা কস। তো লেখক বলছে যে এটাকে কেউ যাতে অহংকার মনে না করে, এটাকে কেউ যাতে স্পর্ধা বলে ভুল না করে। স্পষ্ট কথা বলার একটা অবিনয় নিশ্চয়ই থাকে। অর্থাৎ তুমি যদি স্পষ্ট কথা বলো, মানুষ এটার ভিতরে একটা অবিনয় থাকে, এটার ভিতরে একটা অভদ্রতা থাকে। অর্থাৎ স্পষ্ট কথা দেখতে শুনতে খুব বেশি মধুর মতো লাগে এরকম না, তো এটার মধ্যে একটা অভদ্রতা থাকে। তুমি যদি স্পষ্ট কথা বলো, এটা সবার কাছে ভালো লাগবে না, কিন্তু তাতে কষ্ট পাওয়া দুর্বলতা। অর্থাৎ স্পষ্ট কথা বলার পর কেউ যদি সেটাতে কষ্ট পায়, এটা হচ্ছে তার দুর্বলতা। নিজেকে চিনলে, নিজের সত্যকে নিজের কর্ণধার বলে জানলে নিজের শক্তির উপর অটুট বিশ্বাস আসে। অর্থাৎ নিজেকে জানলে নিজের উপর একটা বিশ্বাস আসে। এই স্বাবলম্বন, স্বাবলম্বন মানে কি? পরাবলম্বন বলে না, অন্যের উপর অবলম্বন করা। আর স্বাবলম্বন হচ্ছে নিজের উপর ডিপেন্ড করা। এই স্বাবলম্বন, এই নিজের উপর অটুট বিশ্বাস করাতেই শেখাচ্ছিলেন মহাত্মা গান্ধীজি। অর্থাৎ গান্ধীজি আমাদেরকে বলছে যে তোমরা পরাধীন থেকো না, তোমরা নিজেকে চিনো, তোমরা নিজের উপর ডিপেন্ড করো। কিন্তু আমরা তার কথা বুঝলাম না। আমি আছি এই কথা না বলে সবাই বলতে লাগলাম গান্ধীজি আছে। গান্ধীজি আমাদেরকে বলতে তোমরা নিজের উপর ডিপেন্ড করো, আর আমরাও ডিপেন্ড করতেছি গান্ধীজির উপর। গান্ধীজি আমাদেরকে বলছে সবাই অস্ত্র শস্ত্র নিয়ে রেডি হও, দেশের পক্ষে কাজ করো, মানবতার পক্ষে কাজ করো। আমরা বললাম বাহ, আমাদের তো গান্ধীজি আছে, তিনি আমাদেরকে নেতৃত্ব দিবে, আমাদের আর লাগবে না, এরকম আর কি। এই পরাবলম্বন আমাদের নিষ্ক্রিয় করে ফেলে। তাহলে আমাদেরকে নিষ্ক্রিয় করে ফেলে কি বলতো? পর অবলম্বন। অর্থাৎ এই যে অন্যের উপর ডিপেন্ড করা, অন্যের উপর অবলম্বন করা, অন্যের উপর তাকাই থাকা, এটা আমাদেরকে নিষ্ক্রিয় করে ফেলে। আমাদের যে সক্রিয়তা, এটাকে আমরা হারিয়ে ফেলি। একেই বলে সবচাইতে দাসত্ব, বড় দাসত্ব। অর্থাৎ এটাই হচ্ছে সবচাইতে বড় গোলামি। অন্তর্জাতের এত গোলামির ভার, তারা বাইরের গোলামি থেকে রেহাই পাবে কি করে? আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে। তাহলে আত্মনির্ভরতা কখন আসে বলতো? আত্মাকে চিনলে। এই আত্মনির্ভরতা যেদিন সত্যি সত্যি আমাদের আসবে, সেদিন আমরা স্বাধীন হব। তাহলে লেখকের মতে আমরা কোন দিন স্বাধীন হব? আমরা এখনো পরাধীন। আমরা কোন দিন স্বাধীন হব? যেদিন আমাদের মধ্যে আত্মনির্ভরতা আসবে, সেই দিন আমরা কি হব? স্বাধীন হব। তার আগে কিছুতেই নয়। নিজে নিষ্ক্রিয় থেকে, অর্থাৎ নিজে কোনো কাজ কাম না করে খাইলাম ঘুমাইলাম, নিজে নিষ্ক্রিয় থেকে অন্য একজন মহাপুরুষকে প্রাণে প্রাণে ভক্তি করলে যদি দেশ উদ্ধার হয়ে যেত, তাহলে এই দেশ এতদিন পরাধীন থাকতো না। অর্থাৎ নিজে কাজ না করে অন্যের উপর ডিপেন্ড করলে তাহলে হবে না। ধরো তোমার বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা, এখন তুমি আমার কাছে পড়ছো, তুমি বাসায় নিজে ভালো করে না পড়ে তুমি আমার উপর মনে প্রাণে ভক্তি করছো যে আমি তানভীর ভাইয়ের কোর্সে পড়ছি, তিনি একজন গবেষক, তিনি একজন শিক্ষক, তিনি একজন প্রাবন্ধিক, তিনি একজন দার্শনিক, তিনি একজন নাট্যকার, তিনি অনেক কিছু, আমি তার কাছে পড়ছি, আমার পাশ ঠেকায় কে? তাহলে কি পরীক্ষায় পাশ হবে? হবে না। তাহলে বলছে যে একজন মহাপুরুষকে তুমি যদি মনে প্রাণে যদি ভক্তি করো,
এবং কাজ না করলে দেশ উদ্ধার হবে না। আত্মাকে চিনলে নিজের সত্যকে বড় মনে করার দম্ভ আর যাই হোক ভণ্ডামি না। অর্থাৎ নিজের সত্যকে জানা এটা অহংকার হতে পারে, কিন্তু এটা ভণ্ডামি না। এ দম্ভ শির উঁচু করে, অর্থাৎ এটা তোমার মাথাকে আরো উঁচু করবে, পৌরুষ করবে, তোমাকে আরো প্রদীপ্ত করবে, মনে একটা ডোন্ট কেয়ার ভাব আসবে। অর্থাৎ ডোন্ট কেয়ার ভাব মানে কি, যে তোয়াক্কা করি না, মানে ভয় পাই না। আর যাদের এই তথাকথিত দম্ভ আছে শুধু তারাই অসাধ্য সাধন করতে পারে। অর্থাৎ নিজেকে চেনার যে দম্ভ, এই দম্ভ যদি থাকে তাহলেই আমরা কি করতে পারবো, অসাধ্য সাধন করতে পারবো, আদারওয়াইজ আমরা পারবো না। যার ভিত্তি পচে গেছে, ধরো একটা বিল্ডিং, এই বিল্ডিং এর ফাউন্ডেশনটাই নষ্ট হয়ে গেছে, তাহলে বলছে যার ভিত্তি পচে গেছে তাকে একেবারে উপড়ে ফেলে নতুন ভিত্তি না গাঁথলে তার উপর ইমারত যতবারই খাড়া করা যাবে ততবারই তা পড়ে যাবে। অর্থাৎ একটা বিল্ডিং বানাবা, কিন্তু এটার ফাউন্ডেশন, এটার ভিত্তিটা যদি ভালো করে যদি স্ট্রং না হয়, তাহলে দেখা যাবে যে তুমি যতবারই বিল্ডিং তুলতেছো ততবারই বিল্ডিং ধসে পড়ে যাচ্ছে। তো বলছে যে তোমাকে কি করতে হবে, ওই ভিত্তিটাকে আগে মজবুত করতে হবে। তাহলে আগে আমাদেরকে ভিত্তি মজবুত করতে হবে। দেশের যারা শত্রু, দেশের যা কিছু মিথ্যা ভণ্ডামি মেকি, তা সব দূর করতে প্রয়োজন আগুনের সম্মার্জনা। অর্থাৎ দেশের বিপক্ষে যারা কাজ করে তা দূর করার জন্য আমাদের দরকার আগুনের সম্মার্জনা। আগুনের সম্মার্জনা মানে কি, এটা নর্মাল ঘষে মেজে তুলে ফেললে হবে না, এটা একেবারে আগুন দিয়ে ঘষে মেজে তুলে ফেলতে হবে। তাহলে এইসব দূর করার জন্য আমাদের কি দরকার, আগুন দিয়ে ঘষে মেজে তুলে ফেলা দরকার। আমার এমন গুরু কেউ নেই যার খাতিরে সেই আগুন সত্যকে অস্বীকার করে কারো মিথ্যা বা ভণ্ডামিকে প্রশ্রয় দিব। অর্থাৎ আমার এমন কোনো গুরু নাই, এমন কোনো নেতা নাই যে আমাকে মিথ্যা বলার জন্য বলবে, যে আমাকে বলবে দায় চাপিয়ে দাও আর আমি সেই দায় চাপিয়ে দিব। লেখক বলছে যে আমার এরকম কোনো গুরু নাই। অর্থাৎ কেউ আমাকে বলবে আর আমি সেই কথা শুনবো, এরকম না। আমি সেই দাসত্ব হতে সম্পূর্ণ মুক্ত। আমি কোনোদিনই কারো বাণীকে বেদবাক্য বলে মেনে নিব না। বেদবাক্য মানে কি, স্রষ্টার বাণী, মানে সহজ কথা হচ্ছে যেখানে কোনো ভুল নাই। অর্থাৎ কেউ একজন আমাকে বলছে, আমি একেবারে মানে চোখ মন প্রাণ বন্ধ করে আমি তার কথা অন্ধবিশ্বাস করব। লেখক বলছে আমি সেরকমটা নয়। যদি তার সত্যতা প্রাণী সারা না দেয়, হ্যাঁ, না বুঝে বুঝার ভণ্ডামি, পাঁচজনের শ্রদ্ধার প্রশংসা পাবার লোভ আমি কোনোদিনই করব না। আমি কোনো জিনিস না বুঝে আমি কারো কথার উপর ডিপেন্ড করে আমি সেটা মানবো না। এরপর হচ্ছে কি, না বুঝে বুঝার ভণ্ডামি করবো না। তাহলে লেখক দুইটা কাজ করেন না। একটা হচ্ছে কারো কথার উপর ডিপেন্ড করে কেউ বলে না। একজন বললো তানভীর ভাই খারাপ পড়ায়, তুমি এটা বিশ্বাস করে নিলে তানভীর ভাই খারাপ পড়ায়, কিন্তু তুমি বাবা আমার ক্লাসই করো নাই, তাহলে তুই হবে না। এরপর তুমি আমার ক্লাস করতে হবে, তারপর তুমি বুঝবা যে আমি আসলে কতটা ভালো, মানে আমি আসলে কেমন পড়াই। এর বলছে কি, না বুঝে বুঝার ভণ্ডামি, বুঝছো কি না, বুঝছি, আসলে কিছুই বুঝো নাই, এরকম না। তো এরকম বলে কারো শ্রদ্ধার প্রশংসা পাওয়ার লোভ তিনি কোনোদিনই করেন না। যেমন আমি, যেটা লিগেল কথা এটাই, তোমরা অনেক সময় আমাকে পাম দাও, আমি কিন্তু খুশি হই না। আমার কথা হচ্ছে যে এটা রিয়েল, ওইটাই তোমাকে বলতে হবে। শুধু পাম দিয়ে লাভ আছে? মন থেকে বলো যে ভাই আপনাকে আজকে সুন্দর লাগতেছে, মন থেকে বলো যে ভাই আপনার আজকে পাঞ্জাবিটা অনেক সুন্দর হয়েছে, এই জিনিসটা তুমি মন থেকে বলো, তাহলেই হবে। ভুলের মধ্য দিয়ে গিয়েই তবে সত্যকে পাওয়া যায়। অর্থাৎ মানুষ ভুল করে এবং সেই ভুল থেকে শিক্ষা নিয়ে মানুষ একটা সময় গিয়ে সত্যকে পায়। কোনো ভুল করেছি বুঝতে পারলে আমি প্রাণ খুলে তা স্বীকার করে নেব। আমি ভুল করছি, ফাইন, আমি সেটা স্বীকার করে নেব। কিন্তু আমি পড়াইলাম ভুল, পোলাপাইন যখন আমার বললো স্যার এটা তো ভুল হয়েছে, আমি তখন বললাম আরে না, আমি তো তোমার টেস্ট করার জন্য আমি এটা ইচ্ছা করে ভুল লিখছি। না, লেখক বলছে আমি এই কাজ করি না। আমি ভুল করছি, এটা আমি প্রাণ খুলে স্বীকার করে নিব, কিন্তু না বুঝেও নয়, ভয়েও নয়। না বুঝে ভুল স্বীকার করব না, বুঝে তারপর ভুল স্বীকার করব। কেউ মানে ভয় পাইছি, কেউ ভয় দেখাইছে, সেখান থেকে আমি ভুল স্বীকার করছি, এরকম না। ভুল করেছি, হ্যাঁ, বা বুঝেও শুধু জেদের খাতিরে গো বজায় রাখার জন্য ভুলটাকে ধরে থাকবো না। আমি ভুল করছি এটা বললে তো সাংঘাতিক অপরাধ হয়েছে, মানুষ বললো আপনি ভুল করছেন, না, এরকম না। আমি ভুল করছি সেটা আমি স্বীকার করি, তাহলে আমার আগুন সেদিনে নিভে যাবে। একমাত্র মিথ্যার জলে শিখাকে নিভাতে পারবে, তাছাড়া অন্য কোনো কিছু নিভাতে পারবে না। মানুষ ধর্ম সবচাইতে বড় ধর্ম। তাহলে লেখকের মতে মানুষ ধর্ম এটাই হচ্ছে সবচাইতে, পৃথিবীর সকল ধর্মের আগে এই ধর্ম। হিন্দু মুসলমানের মিলনের অন্তরায় যে বা ফাঁকি কোনো মতে তা দেখিয়ে দিয়ে এই গলদ দূর করা আমার এই পথের অন্যতম উদ্দেশ্য। অর্থাৎ হিন্দু মুসলমানদের মধ্যে ভেদাভেদ এটা দূর করতে হবে, আমার এই পথের উদ্দেশ্য হচ্ছে এটা। মানুষে যেখানে প্রাণের মিল, আদতে সত্যের মিল, সেখানে ধর্মের বৈষম্য। মানুষে প্রাণের মিল, কিন্তু ধর্মের বৈষম্য। এই ধর্ম এটা, ওই ধর্ম এটা। এই জন্য মানুষকে ধর্ম দিয়ে বিবেচনা করে, কোনো হিংসার দুশ্মনী ভাব আনে না। যার নিজের ধর্মে বিশ্বাস আছে, যে নিজের ধর্মকে সত্য করে চিনেছে, সে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না। অর্থাৎ পৃথিবীর কোনো ধর্মই বলে না যে তুমি আরেক ধর্মকে ঘৃণা করো। তাহলে বলছে যে অন্য ধর্মকে কি করে, ঘৃণা করতে পারে না। দেশের পক্ষে যা মঙ্গলকর সত্য শুধু তাই লক্ষ্য করে আগুনের ঝান্ডা মানে হচ্ছে কি, পতাকা। তাহলে আগুনের পতাকা ঝুলিয়ে পথে বাহির হলাম। তাহলে যা কিছু দেশের জন্য মঙ্গলকর সবকিছু নিয়ে লেখক আগুনের ঝান্ডা নিয়ে লেখক বের হলেন। আমরা একটু কোশ্চেন সলভ করি, কিন্তু আমরা তার কথা বুঝলাম না। আমার পথ প্রবন্ধে কার সম্পর্কে আলোচ্য কথাটি বলা হয়েছে বলতো?
তাহলে বলো তো এটা কি হবে? তো বুঝতে পারছো এটা হচ্ছে কি বলতো? অপশন ক, মহাত্মা গান্ধী। ওকে, আচ্ছা আমরা একটু দেখি পরের কোশ্চেন। আমি উন্মাদ, আমি চিনেছি আমারে, আজকে আমার খুলিয়া গিয়েছে সব বাদ। অর্থাৎ আমি আমার নিজেকে চিনছি, আমার সব বাদ আজকে খুলে গেছে। তার মানে এখানে বোঝাচ্ছে যে নিজেকে চেনার বিষয় বলা হচ্ছে। তাহলে উদ্দীপকে আমার পথ আমাদের কোন দিকটি প্রকাশিত হচ্ছে? সত্যকে চেনা, আত্মবিশ্বাস অর্জন করা, আত্মদম্ভ। আত্মদম্ভ মানে আত্ম অহংকার। তো আত্মদম্ভ যেটা, ওটাও মানে আত্মদম্ভ। লেখক কিন্তু বলছে যে আত্ম অহংকার এটা ভালো, অহংকারের ভালো, অহংকারের এইটা মন্দের ভালো। তাহলে উত্তর তিনটেই হবে। আমার পথ পাবন্ধে লেখক দাসত্ব বলতে বুঝিয়েছেন কে? পরাবলম্বন, মিথ্যা বিনয়, রাজবয়, ভণ্ডামি। তাহলে উত্তর হচ্ছে দাসত্ব বলতে বুঝিয়েছেন পরাবলম্বন। পরাবলম্বন মানে কি? মানে অন্যকে অবলম্বন করা, অন্যের উপর ডিপেন্ড করা। আমার পথ প্রবন্ধে মূলত কোন দিকটি প্রকাশ পেয়েছে? পরাবলম্বন, দেশপ্রেম, সত্যের স্বরূপ, ত্যাগের মহিমা। উত্তর হচ্ছে সত্যের স্বরূপ প্রকাশ পেয়েছে। আমার পথ প্রবন্ধে কোনটিকে আমাদের নিষ্ক্রিয় করে ফেলার কারণ বলা হয়েছে? পরাধীনতা, পরাবলম্বন, অলসতা। দেখো পরাধীনতা নাকি পরাবলম্বন এটা বুঝতে হবে। বলো তো, কোশ্চেনগুলো সলভ করে দিতে। তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে পরাবলম্বন। হ্যাঁ, পরাধীনতা না, উত্তর হচ্ছে পরাবলম্বন। এটা আমাদেরকে কি করছে বলো তো? এটা আমাদেরকে নিষ্ক্রিয় করে ফেলছে। আচ্ছা, আমার পথ এরপর বলছে আমার পথ প্রবন্ধ অনুসারে প্রকৃত ভীতুকে, যে অন্যকে ভয় পায়, যে মিথ্যাকে ভয় পায়, যে সত্যকে ভয় পায়। তাহলে উত্তর হচ্ছে যে মিথ্যাকে ভয় পায়। লেখক কিন্তু বলছে যে আমি কখনো মিথ্যাকে ভয় পাই না, যে অন্যকে ভয় পায় সে হচ্ছে প্রকৃত ভীতু। আমার পথ প্রবন্ধে লেখকের কর্ণধার কে? তাহলে লেখকের কর্ণধার কে বলো তো? এটা তো ইজি কোশ্চেন, পারবা এটা। বলতো লেখকের কর্ণধার কে? উত্তর হচ্ছে লেখকের কর্ণধার লেখক নিজেই। আচ্ছা, এরপর বলছে আমার পথ প্রবন্ধে প্রাবন্ধিক কিভাবে নিজেকে নিজের কর্ণধার করে তুলেছেন? জ্ঞান অর্জনের মাধ্যমে, স্পষ্ট মত প্রকাশের মাধ্যমে, আত্মসত্য অর্জনের মাধ্যমে, অভিনয় প্রকাশের মাধ্যমে। তাহলে উত্তর হচ্ছে আত্মসত্য অর্জনের মাধ্যমে। অর্থাৎ নিজের আত্মা এবং সত্য দুইটাকে নিজের চেনার মাধ্যমে। আমার পথ দেখাবে আমার সত্য, এই বাক্যে ফুটে উঠেছে কি? আত্মদম্ভ, আত্মচেতনা। তাহলে বুঝতে পারতেছো এটার উত্তর হচ্ছে কি? আত্মপ্রত্যয়, অর্থাৎ নিজেকে নিজে চেনা। অনেকেই মনে করতে পারে আত্মপ্রত্যয় মানে হচ্ছে নিজের কথার উপর নিজে অবিচল থাকা। আচ্ছা, এরপর হচ্ছে আমার পথ প্রবন্ধ অনুসারে কিভাবে সত্যকে পাওয়া যায়? মিথ্যার মধ্য দিয়ে, ভয়ের মধ্য দিয়ে, ভুলের মধ্য দিয়ে। এটা তো পারবা। এটা কি বলতো? এটা হচ্ছে ভুলের মধ্য দিয়ে গিয়েই সত্যকে পাওয়া যায়, তাই না? আমরা পড়ছি যে ভুলের মধ্য দিয়ে গিয়েই তবে সত্যকে পাওয়া যায়। একেই বলে সবচেয়ে বড় দাসত্ব। উক্তিটি দ্বারা আমার পথ প্রবন্ধে কোন দিকটি ফুটে উঠেছে? ভুল স্বীকার করা, ধর্মের বৈষম্য, নিষ্ক্রিয়তা। তাহলে উত্তর হচ্ছে এই কই গেল দাঁড়া। তাহলে এটার উত্তর হচ্ছে কি বলতো? এটার উত্তর হচ্ছে পরাবলম্বনতা। তাহলে আমাদের নিষ্ক্রিয়, আমরা দাসত্ব বা নিষ্ক্রিয় হই কিসের কারণে? পরাবলম্বনতার কারণে। যশোরবর্তী হচ্ছে 23 আমার পথ প্রবন্ধ অনুসারে নিষ্ক্রিয়তার ফল হলো পরাধীনতা, ভণ্ডামি, গোলামি, পরনির্ভরতা। উত্তর হচ্ছে নিষ্ক্রিয় হয়ে গেলে মানুষ কি হয়? এটা বলো, খুবই ইজি। যখন মানুষ নিষ্ক্রিয় হয়ে যায় তখন অন্যের গোলাম হয়ে যায়। কুমিল্লা বোর্ড 2023 আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে বলতে কি বুঝিয়েছেন? স্বনির্ভরতা, নিষ্ক্রিয়তা, স্বাবলম্বনতা। উত্তর হচ্ছে স্বাবলম্বনতা মানে নিজের উপর অবলম্বন করা। ওকে, তো আজকের ক্লাসটা কেমন লেগেছে একটু জানিয়ে দাও। হোপফুলি ভালো লেগেছে। আমরা আজকে একটা প্রবন্ধ এবং একটা পদ্য পড়ার জন্য চেষ্টা করেছি ইনশাল্লাহ। এন্ড ভালো করে পড়ো, এবং যাদের কাছে বাংলাবাজ বইটা যাদের কাছে নাই, বাংলাবাজ আমাদের যে বইটা আছে, আমাদের যে বাংলাবাজ যে ব্যাকরণ যে বইটা আছে, সেই বইটা হচ্ছে তোমরা সংগ্রহ করে নিও, ভালো করে পড়াশোনা করো। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবার জন্য শুভকামনা, ভালো করে বাসায় প্র্যাকটিস করো। হ্যাঁ, আল্লাহ হাফেজ।